আমি কয়েকজনকে মিউট করে দিচ্ছি, যারা কথা বলতে আগ্রহী একটু কথা বলবেন। ভালো আছেন? আচ্ছা, কেন কিনা বলে শিখ বেসে শিখ আজ করতেছি করতেছি পড়াইনি। তারপরে ওকে, কি আছে আমাদের ভিতরে? 5 নাম্বার ক্লাস হয় নাই। আচ্ছা, গুড না, 6 নাম্বার হয় নাই, অনুযায়ী এটা বুঝে নাই। পূর্ববর্তী হয়ে পার জানা না, প্রকৃতপক্ষে 7 নাম্বার দিয়ে আমাদের তাহলে 8 নাম্বার বেচে 6 হয় নাই। তবে বাক্য মিউট করছি। আমি বই আছে আপনার কাছে, যেহেতু অনেকেই হাত তুলেছেন, আমি সবাইকে কথা বলতে দিই। আমরা প্রথমে যাচ্ছি বাক্য প্রকরণ। বোর্ডে বের করুন বাক্য প্রকরণ। বাক্য প্রকরণ কি কিভাবে হয়? বাক্য কাকে বলে? যে সুবিন্যস্ত পদ সমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণ বোঝা যায়, তাকে বাক্য বলে। যে সুবিন্যস্ত পদ সমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণ বোঝা যায়, তাকে আমরা কি বলি? বাক্য বলি। সুন্দর করে সাজানো গোছানো থাকবে এবং পদ সমষ্টি দ্বারা মানে অনেকগুলো পদ থাকবে। হ্যাঁ, আচ্ছা, এখন আসুন ক্লাস মেইনটেইনের বিষয়টা তো সার্ভিস সেন্টারের কাজ। আপনাকে শেয়ার করছি কেন? আমি তো বসছি বিপদে, আমি তো জানি না শেয়ার করছি কেন, আমি তো জানি না। এখন তো এসে আমি বুঝতে পেরেছি যে আপনাদের কি সমস্যাটা কোথায়। এটা ওদের কাজ, বুঝতে পেরেছি। কে? মোহাম্মদ হাবিবুল্লাহ, থ্যাংক ইউ। এইটার জন্য তো আমি আসি প্যারাই। এখন আসুন, আমরা প্রথমে যাবো হচ্ছে বাক্য শুদ্ধিকরণ। বাক্য শুদ্ধিকরণের যে বিষয়টা, বাক্য শুদ্ধিকরণ এটা আমরা শেষে পড়বো। আমরা প্রথমে যাবো বাক্য প্রকরণ। বাক্য প্রকরণ বলতে কি বোঝেন? বাক্যের সংজ্ঞাটা কি আমরা এখান থেকে আসুন। বাক্য প্রকরণ 9-10 বোর্ড বই ধরবেন। যে সুবিন্যস্ত পদ সমষ্টি দ্বারা কোন বিষয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণ বোঝা যায়, তাকে বাক্য বলে। সুন্দর করে গুছানো, বক্তা কথা বললে আমরা সাথে সাথে বুঝতে পারি, তার নাম হচ্ছে বাক্য। এখানে আপনাকে 3টা বিষয় মনে রাখতে হবে। কেউ যদি কোনো বিষয় বুঝতে না পারেন কমেন্ট করবেন, আমি কমেন্ট খেয়াল করছি। সুন্দর করে বোঝানো থাকলে বাক্য। একটা বাক্য সঠিক হওয়ার জন্য 3টি গুণ থাকা দরকার: আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। দেখুন, আপনাদের নিবন্ধন পরীক্ষায় এইটা সরাসরি প্রশ্ন আসে না। বাক্য থেকে, বাক্য শুদ্ধি থেকে প্রশ্ন আসে। বাক্য শুদ্ধি থেকে প্রশ্ন আসে। আকাঙ্ক্ষা বানানটা পরীক্ষায় আসে, বিসিএস এ কয়েকবার আসে। তার মানে বিসিএস এর প্রশ্ন আপনার জন্য গুরুত্বপূর্ণ। এইভাবে বলে যে নিচের কোনটি বাক্যের গণ নয়? আকাঙ্ক্ষা আর খাদে। অপশন 1, 2, 3, 4 এটা ভুল। আবার এটা না দিয়ে আবার কখনো কখনো আসক্তিতেও ভুল করে দেয়। আস কয় তয় রসিকার দিয়ে দেয়। এখানে যদি একটা চৈতন দিয়ে দেয়, হ্যাঁ, একটা আকরি, এখানে যদি একটা আকরি দিয়ে দেয় তাহলে সেটার নাম হবে আসক্তি, এডিকশন। এটা বাক্যের গুণ। এই দুইটা বানান খেয়াল করবেন। একটা বাক্য সঠিক হওয়ার জন্য 3টা গুণ থাকতে হবে। 1 নম্বরে হচ্ছে আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা মানে হচ্ছে কোন একটা শব্দ বলার পর আরেকটা শব্দ শোনার ইচ্ছাকে কি বলে? আকাঙ্ক্ষা বলে। যেমন আমরা যদি বলি, আমি যদি বলি আমি একজন, আমি আপনাদের কাছে প্রথম পরিচয় দিতে আসলাম, এসে বললাম আমি একজন। এখন আপনার মনের ইচ্ছাটা কি? আর কিছু হ্যাঁ, তখন কি আর কিছু শোনার ইচ্ছা আছে কিনা? আপনার কি আর কিছু শোনার ইচ্ছা আছে? আমি একজন কি কি আপনার মনের ভিতরে অবস্থাটা এরকম, কি 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 তার মানে আমার এটা সঠিক বাক্য। আমার ভাই তুমি একটা এরকম একটা ভাব থাকবে, হ্যাঁ, এটাকে বলে আকাঙ্ক্ষা। এটা বাক্য সঠিক হবে না। তার মানে হচ্ছে বাক্য শেষ না হলে, বাক্য শেষ না হলে সেই বাক্যটা সঠিক না। চন্দ্র পৃথিবীর চারদিকে হ্যাঁ ঘুরে ঘুরি, এখানে কি ঘুরে আছে? আচ্ছা আচ্ছা, এখন আসুন। এখন আমরা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য একটা পদ শোনার পর আরেকটা পদ শোনার ইচ্ছাকে কাজে লাগানো। শেষ। এখানে ঘুরে না দিলে বাক্যটা ভুল, কারণ এখানে একটা আকাঙ্ক্ষা থেকে যায়। আসক্তি পদগুলো ঠিক করে বলার জন্য, অর্থগুলো ঠিক মতো বোঝার জন্য, পদগুলোকে ঠিক মতো ব্যবহার করা বসানোকে বলে আসক্তি। পদগুলো ঠিক মতো বসানোকে কি বলে? আসক্তি বলে। পড়ুন কি লেখা আছে। একজনের যেটা বলবেন, আগে বলুন কে বলবেন? মিম, তারপরে ফাতেমা, আসমা। বাক্যের অর্থ সংগতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসী আসক্তি। যেমন কাল বিতরণী হবে উৎসব স্কুলে আমাদের পুরস্কার অনুষ্ঠিত। ভালো লাগছে?
এই শব্দ শুনে? না স্যার। বাক্যটা এমন যদি হতো, কাল আমাদের স্কুলে পুরস্কার বিতরণী উৎসব অনুষ্ঠিত হবে, তাহলে বাক্যটা ঠিক ছিল। জি স্যার। তাহলে বাক্যটা ঠিক ছিল, এটার নাম হচ্ছে আসত্তি। পদগুলো ঠিক মতো সাজানোকে বলে আসত্তি। না হলে বাক্য ভুল। যোগ্যতা, বাক্যস্থিত পদের অর্থগত এবং ভাবগত মেলবন্ধনকে যোগ্যতা বলে। বর্ষার বৃষ্টিতে প্লাবনের সৃষ্টি হয়, ওকে, কিন্তু আমি যদি বলি না, বর্ষার বৃষ্টিতে খরার সৃষ্টি হয়। বর্ষাকালে যে বৃষ্টি হয়, অল্প বৃষ্টি না বেশি বৃষ্টি? বেশি বৃষ্টি স্যার। শুধু বৃষ্টি না, বেশি বৃষ্টি। এখানে ময়মনসিংহ শহরে কেউ আছেন? জি স্যার, আমি মিমি স্যার। বাসা কোথায়? চরপাড়া স্যার। গত বছর এক রাতের বৃষ্টিতে পুরো শহর তলায় গেছে। জি স্যার। এখন আমার বাড়ি হচ্ছে ত্রিশাল, আমাদের এলাকায় যে ফিশারিতে, ফিশারির উপরে 2 হাত পরিমাণ জায়গা ছিল। পানি দিলে, পানি সমান হলে 2 হাত লাগে। এক রাতের বৃষ্টিতে 2 হাত পর্যন্ত ফিশারি ভরে পানি সমান হয়ে গেছে, দুনিয়া সব ফিশারি এক হয়ে গেছে। সকালবেলা এখন মাছেরা আকাশে বাতাসে মাছ ধরে মহা আনন্দ। এই ফিশারির মাছ ওই ফিশারি, ওই ফিশারির মাছ ওই ফিশারি, শেষ, সব চলে গেছে। এখন এক রাতের বৃষ্টি, খুব বেশি না। এখন অনেক মানুষ ছিল ময়মনসিংহ শহরে যারা হচ্ছে নিচতলায় বাসা, এদের অবস্থা খারাপ, সবার বাসায় হাঁটু পানি। হাঁটু পানি। হ্যাঁ, তাহলে এখন দেখুন, বর্ষার বৃষ্টিতে প্লাবনের সৃষ্টি হয়, এটা মানলাম, কিন্তু খরার সৃষ্টি কি কখনো হয়? না স্যার। বর্ষার বৃষ্টির বাপ দাদা 14 গোষ্ঠী মিলে ক্ষমতা আছে বর্ষাকালে যদি বৃষ্টি খরার সৃষ্টি হবে? না স্যার। এটা হচ্ছে অর্থগত মিল নাই। এখন আমি বললাম, এই বাক্যটাকে যদি আমি বলি, চৈত্রের খরায় প্লাবনের সৃষ্টি হলো। চৈত্রের খরা বাপ দাদা 14 গোষ্ঠীর ক্ষমতা আছে প্লাবনের সৃষ্টি করা। প্রামাণিক অনাবৃষ্টি, কাঠ ফেটে যেতে উচিত, মাঠ ফেটে যেতে উচিত, এটাকে বলে হচ্ছে কি? খরা, অনাবৃষ্টি। হ্যাঁ, এখন আসুন, সুমাইয়া মাহজাবিন কমেন্টে বিস্তারিত লিখবেন কোথায়? এখন আসুন, তার মানে হচ্ছে এটা হচ্ছে অর্থগত ও ভাবগত মিলবন্ধনকে কি বলে? যোগ্যতা বলে। এখন আসুন, এরপরে আমরা যাব একটা বাক্যের যোগ্যতার সাথে 6টি বিষয় সম্পৃক্ত। এক, রীতিসিদ্ধ অর্থবাচকতা, এটা আপনাদের পরীক্ষায় আসবে না। আমরা শতকরা 99.99% ক্ষেত্রে প্রত্যয়ের অর্থ ব্যবহার করি। প্রত্যয়, যখন বিপদে পড়ি তখন প্রত্যয়ের উল্টা অর্থ ব্যবহার করি। এটা রীতিসিদ্ধ 0.01% ক্ষেত্রে। বোর্ডে এরকম একটা শব্দ লেখা আছে বাধিত। বাধিত শব্দের 2টা অর্থ, একটা হচ্ছে বাধাপ্রাপ্ত, এটা হচ্ছে প্রত্যয়ের অর্থ। প্রত্যয়ের অর্থ হচ্ছে বাধাপ্রাপ্ত, রীতিসিদ্ধ অর্থ হচ্ছে কৃতজ্ঞ। আপনারা এই যে চাকরির জন্য পড়তেছেন, যখন আপনার চাকরিটা হবে, প্রত্যেক মাসে 2 দিন সিএল পাবেন, ক্যাজুয়াল লিভ, প্রত্যেক মাসে। তখন আপনাকে একটা দরখাস্ত লিখতে হবে, স্যার আমাকে 2 দিনের ছুটি দান করে বাধিত করবেন। তার মানে আপনি যদি আমাদের 2 দিনের ছুটি দেন, আমি আপনার নিকট কৃতজ্ঞ থাকবো, নাকি আপনি আমাদের ছুটি দিয়ে বাধাপ্রাপ্ত করবেন? কোনটা? এখন স্যারকে যদি বলেন, স্যার 2 দিনের ছুটি দিয়ে আমাদের বাধাপ্রাপ্ত করেন, ছুটি দিবে? রিপিট হবে, এই বেটা এই দিলাম না ছুটি, কি করবি কর। হ্যাঁ, সিএল মানে আপনার কর্তৃপক্ষের হাতে, উনি চাইলে দিতেও পারে, নাও দিতে পারে। এটা ওনার স্থানকাল পাত্রভেদে বুঝতে হবে, স্থানকাল পাত্রভেদে। তাহলে দেখুন, বাধিত যতদিন দরখাস্ত লিখছেন, বোনের বিয়ে উপলক্ষে বিনা বেতনে অধ্যয়নের ছুটিতে 6, 7, 8, 9, 10 নিচে গিয়ে লিখছেন, স্যার বাধিত করবেন, বাধিত করবেন। আপনি আমার এটা দিলে আমি বাধ্য থাকবো, আপনি যা বলবেন আমি তাই শুনিব। ওই যে ছোটবেলায় মা বাবা একটা চকলেট দিয়ে বলছিল, সাবধান 2 দিন দুষ্টুমি করবো না, হ্যাঁ 10 মিনিট পরে শুধু। তার মানে হচ্ছে আপনি আমাকে ছুটি দিলে আমি বাধিত থাকবো, মানে কৃতজ্ঞ থাকবো। এখন আমি যদি বলি না বাধাপ্রাপ্ত করবেন, তাহলে তো আমার অর্থ ভুল। তাই আমরা উল্টা যে অর্থটা গ্রহণ করি তার নাম রীতিসিদ্ধ। এটা পরীক্ষায় আসে না। একজন লিখছেন, স্যার বোর্ড বইয়ে খুঁজে পাচ্ছি না, প্লিজ বলুন কত পৃষ্ঠা। মিমি কত পৃষ্ঠা? কত? আশা করি শুনতে পাচ্ছেন। দুর্বোধ্যতা শব্দের অর্থ যা সহজে বোঝা যায় না, এমন একটা শব্দ ব্যবহার করছেন যা বাক্যের মধ্যে সহজে বোঝা যায় না। এখন আপনার সাথে ধরেন রাস্তায় দেখা হলো, আজকে থেকে 6 মাস পরে, আনফরচুনেটলি, মানে কোনো দিন তারিখ বলে না, বলে কই না, এমনি দেখা হলো, এমনি 148 পৃষ্ঠা বের করুন, আপনার সাথে আমার ইংরেজিতে দেখা হলো। 164 স্যার। হ্যাঁ 164 164 আরেকজন কমেন্টে 148 লিখছে, তো এইজন্য বলে নতুন পুরনো বই আলাদা হতে পারে। আচ্ছা। এখন দেখুন, আপনার সাথে রাস্তায় 6 মাস পরে দেখা হলো, আসমা, আপনাকে বললাম, আসমা আপনার কথা আমার নিতরাং মনে পড়ে। কেউ কোনো উত্তর দিবেন না, কেমন লাগবে? আপনি কি উত্তর দিবেন? হ্যাঁ দিবা, শকত,
সাব্বির, জি স্যার। আপনারা বললাম আপনার কথা আমার নিতরাং মনে পড়ে। সব সময় অর্থ স্যার মিললে তো আমার একটু মাথা দিয়ে যেত। না আমি এখন আপনার সামনে, আপনার বাসার সামনে হঠাৎ করে দেখা, আপনার মা ভাই বোন সবার সামনে বললাম আপনার কথা আমার নিতরাং মনে পড়ে। এখন কি করবেন? আপনার পড়ে যাব স্যার, অর্থটা খুঁজতে খুঁজতে। হ্যাঁ, আপনি বললেন আচ্ছা আচ্ছা স্যার স্যার আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ, যদি আপনি অর্থ না জানেন তাহলে তো ভুল। এখন আপনাকে আমি বললাম, আপনার সাথে আমার রাস্তায় দেখা হলো হঠাৎ করে, আমি আপনাকে বললাম আপনি তো আমার সাথে প্রপঞ্চ করেছেন, আপনি কি উত্তর দিবেন? আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে। অথবা স্যার, আর যদি অর্থটা বলেন, ও স্যার প্রপঞ্চ মানে প্রতারণা, সাব্বির, এখন কি করবেন? ও স্যার কখন, যদি পড়ে থাকেন তাহলে সরি স্যার, না করলে স্যার কখন পড়েছি, কোথায় করেছি, আগে উত্তর দিবেন, পড়ে সামনে যাবেন, নাহলে আপনারা শেষ। এখন আসুন, এই শব্দগুলো হচ্ছে, যদি দুর্বোধ্যতা মানে এমন একটা শব্দ যে শব্দের অর্থ আমি বললাম আপনি বুঝলেন না, আপনি আমার হিন্দিতে দিলেন গালি, হাত তুলে দিলেন ইচ্ছা মতো গালি, হ্যাঁ, আমি তো চিন্তা করবো আমার জন্য মানে দোয়াই করছে, হ্যাঁ, এই টাইপের দুর্বোধ্যতা। দুর্বোধ্যতাগত কারণে বাক্যতার যোগ্যতা হারায়। অর্থাৎ আমরা যখন কথা বলি তখন যদি অপ্রচলিত কোনো শব্দ ব্যবহার করি তাহলে বাক্যতার যোগ্যতা হারায়। বাক্যতার যোগ্যতা হারালে, যখন তার যোগ্যতা হারাবে তখন বাক্যটা ভুল হবে। বাক্য যদি তার যোগ্যতা হারায় তখন তার ওই বাক্যটা কি হবে? ভুল হবে। বাক্য তার যোগ্যতা হারালে বাক্যটা কি হবে? ভুল হবে। এখন আসুন, প্রপঞ্চ মানে প্রতারণা, নিতরাং পদার্থ মাঝে মাঝে, এই শব্দগুলো বাংলায় অপ্রচলিত। যেহেতু শব্দগুলো বাংলায় অপ্রচলিত, তাই এই শব্দগুলো ব্যবহারের ক্ষেত্রে আপনাকে সচেতন হতে হবে। এই শব্দগুলো ব্যবহারের ক্ষেত্রে আপনাকে অবশ্যই সচেতন হতে হবে। এখন অপ্রচলিত শব্দ যদি আমরা বাক্যে ব্যবহার করি তাহলে আমার বাক্যটা ভুল হবে। যে ধরনের ভুল হবে তার নাম হচ্ছে দুর্বোধ্যতা। দুর্বোধ্যতা নিয়ে আমাদের সেলিনা হোসেনের একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক মজার গল্প আছে, এক মিনিটে শেয়ার করছি। এক পাক সেনা উত্তরাঞ্চলে কোন একটা স্কুল বোর্ডে তারা ক্যাম্প তৈরি করলো। সকাল সন্ধ্যা টহল দেয়। এখন এক ব্যাটারে পাইছে, এক ছেলেরে পাইছে 16 থেকে 17 বছর বয়স। তার দাড়ি মুছ মাত্র উঠছে বা ওঠে নাই। এই ছেলের বলে, তুই কি মুসলিম? সে বলল, হ্যাঁ। কালেমা আছো? সে গড় গড় করে 5টা কালেমা বলে দিল, 4টা কালেমা সব বলে দিল। কালিমা তাইয়্যিবা, কালিমা শাহাদাত, ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল, 4টা বলল। তাও তার বিশ্বাস হলো না। এই বেটা, এই তুই লুঙ্গি খুল, দেখি তোর কথা করা আছে কিনা। এখন এই ঘটনা যদি ঘটায় তখন তো কি করবে, না গুলি একটা মারবে। সে দেখলো, আচ্ছা ঠিক আছে, তার তো রাগ বেটা, তোরে আমি কইলাম যে বিশ্বাস করলি না। তার ইচ্ছা মতো গালি দেয়, এই বেটা তুই একটা অমুকের পুত, অমুকের পুত, অমুকের পুত বলে ইচ্ছা মতো গালি দিল, উত্তরবঙ্গের গালি। হ্যাঁ, এখন উত্তরবঙ্গের স্যার, আমরা উত্তরবঙ্গের। আচ্ছা, সাহিত্যে যেভাবে লিখছে আমি এভাবেই বলতেছি। তখন উত্তরবঙ্গ বলতে জামালপুরের শেষ সীমানার কুড়িগ্রামের মাথায়, এদিকে হবে যমুনার দিকে। এখন পাক সেনা চিন্তা করলো, এই বেটা, এই তুই কি আমার গালি দিলি? না, আমি আপনাকে খুব ভালো বলছি। এটার অর্থ কি? আপনি খুব ভালো, অনেক বড় লোক মানুষের ছেলে। বলে, শোন, আমি একা খালি অমুকের পুত, আমার বাবা অমুকের পুত, আমার দাদা অমুকের পুত। কেমন গালিটা দিল, নিজে গালি দিয়ে দেয়, সে যাচ্ছে। একটু আগাতেই একজন রাজাকারের সাথে তার দেখা। এখন রাজাকারের নাম হচ্ছে তৈয়ব, সাহিত্যের মধ্যে দেখবেন তৈয়বের সাথে তার দেখা। তৈয়ব বলল, স্যার আপনি আপনাদের গালি দেন কেন? এটা কি গালি? হ্যাঁ, এটা গালি, মারাত্মক গালি। গালি না, কে শিখেছে আপনার? অমুক শিখেছে। তো স্যার চলেন ঘরে গিয়ে একটু এক্সারসাইজ করি। সে রাজাকার, সে চিন্তা করলো, বেটা তুই বাঙালি, তুই পাক সেনার সাথে মিলে আমারে মারতে আসছিস, দাঁড়া। তো স্যার, ও আপনার মনে উল্টা বুঝেছে, আপনার অস্ত্র পেয়ে উল্টা বুঝেছে, আমিও তো তার অমুকের পুত, নিজেরও গালি দেই। তো স্যার, এই তো আপনার শত্রু, এই আপনার ভালো না, এরা দেন মাইর। স্যার যখন মারতে গেছে, স্যার আপনি দাঁড়ান, আমি মারি। রাগটা তো আমার, খুবটা তো আমার, ইচ্ছা মতো দিল কেন? আলাদা মানানোর পর সে রাজাকার, এই পাক সেনার ইচ্ছা মতো গালি দিল। হ্যাঁ, আপনি আমারে চিনলেন না, এই রাজাকার, এই হচ্ছে এই সেই। পাক সেনা চিন্তা করলো যে আসলে আমার বন্ধুটা কি, এটাই সে বুঝতেছে না। সে বলল, স্যার এক কাজ করেন, এরা বাঁচে, এরা লাভ নাই, এরা যেহেতু মারছেন, আপনার ক্ষতি করবে, গুলি দুটা মেরে দেন। হ্যাঁ, পাক সেনা চিন্তা করলো, হ্যাঁ সত্যি তো। তখন ইচ্ছা মতো এই রাজাকার ধরে ইচ্ছা মতো দুটা তিনটা গুলি করে রাজাকার মেরে দিল। আর এদিক দিয়ে ওই যে বালক ছেলে আনিস, এই উপন্যাসের নাম আনিস, আনিস দেখলো, দেখে খালি দেখলো যে কেমন গুলিটা করে। এখন সে খালি এতটুকু দেখছে, আর কিছু দেখে নাই। ওকে স্যার, গুলি বন্দুকটা দেন, আপনার হচ্ছে ব্যাগটা দেন। আচ্ছা আপনি আগান, আপনি মুরব্বী মানুষ, আপনি সিনিয়র মানুষ, আপনি ব্যাগ নিয়ে যাবেন আর আমি সামনে থেকে দেখবো, এটা তো হইতে পারে না। এখন স্যার চিন্তা করলো, আমি কি সুন্দর একটা সাগরেদ পেয়ে গেলাম, তাহলে এটা মুসলিম, সাতটা মুসলিম, খতনা করা মুসলিম, আমি একবারে প্রমাণ করে তো দেখছি। এখন এর মনের মধ্যে যে একটা রাগ ক্ষোভ,
সে কি করলো, বন্দুকটা হাতে নিয়ে কাল দেখছে কেমনে খালি গুলিটা করতে হয়, ডানে বামে দুম করে দুটো গুলি মারে, গুলি বের করে দেবে। তখন স্যার বললেন, এই তুই কি করলি? না না স্যার, আমি দেখলাম স্যার, এটা কি দেখলাম কি হলো। আচ্ছা ঠিক আছে, যাই হোক আবার বুঝে দিল তাকে। খুব পাম পটে দিয়ে নিয়ে যাচ্ছে, নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর চিন্তা করলো যে গুলি তো দেওয়া ঠিকই গেছে। স্যার একটু সামনে গেল, সে একটু পিছনে আসলো, ধুমধাম করে গুলি, যতক্ষণ না না মরে যা গুলি আছে সব এখানে চালাই। কেমন গুলিটা করলো, কি করেছিল তারা খতনা করেছিল। এটার একটা গল্প বলি। গত সপ্তাহে হয়তো আগের সপ্তাহে আমাদের একজন স্যার আছে, আমার কলিগ। এখানে আমাদের স্যারের একটা ছোট ছেলে, স্যারের বাবা স্যারের মা নাই, স্যারের ছোট ছেলে বয়স মাত্র 4 বছর। স্যারের ছেলে খতনা করেছে কয়েকদিন আগে, খতনা করেছে, এখন দাদা নাতিন বসে বসে মজা করে। ছেলেরা দিনের বেলায় লুঙ্গিতে টান তার দাদা, ছেলের খুব রাগ খুব। হ্যাঁ, এটা কাউরে প্রকাশ করে না, রাত্রে বেলায় আমাদের স্যারকে নিয়ে, স্যারের ছেলে স্যারকে নিয়ে তার দাদার রুমে গেছে, গিয়ে দাদাকে বললো যে দাদা তুমি দাঁড়াও, লুঙ্গিতে ধরে দিছে টান। এখন স্যারের কথা, আমি কার বিচার কারে করি? এখন আমার সামনে আমার বাপের লুঙ্গিতে ধরে আমার ছেলে দিছে টান। কেন? ওই যে দিনের বেলায় তারা টান দিছিল, ছোট ছেলে, ছোট বাচ্চা ছেলে, তার রাগ খুব বেশি, তার দাদার লুঙ্গিতে টান দিল, টান দিয়ে দিল দৌড়। কায়ের ধরে মারলাম, আমার ছেলের ধরে মারলাম। এখন বাপে তো এই কাজ করছে, আমি যদি না মারি তাহলে আমার বাপ তো আমারে অভিশাপ দিবে। দিলাম মাইন, এখন বাপে এসে আমারে দিতে মারি উল্টা। এমনি বলছে বাপে এসে আমারে মারছে, এই ছোট ছেলে এটা করতে করতে। এখন আসেন, তার মানে এই যে কাজ করেছে, আমি বললাম স্যার এই ঘটনা কোথায়, লুঙ্গি খোলা যে কি কষ্টের কাজ, এটা যে ছেলে বুঝে, এই ছেলে বুঝে। সারাদিন সে মনে রাখছে ছোট বাচ্চা, রাত্রেবেলায় বাপের নিয়ে গিয়া এই কাজ করে দিয়েছে। এখন আসুন, এই সাহিত্যের সাথে কিছুটা মিল আছে, এখানে আমরা একটা বিষয় দেখতে পেলাম। তাহলে দেখুন, যেটা বলতে চাচ্ছিলাম যে আসলে দুর্বোধ্যতা মানে যা সহজে বোঝা যায় না, যা সহজে বোঝা যায় না এরকম বাক্য বললেও সেটার নাম হচ্ছে কি দুর্বোধ্যতা। ভুল হবে। উপমা, আমার হৃদয় মন্দিরে আশার বীজ উত্থিত হলো, এরকম একটা উদাহরণ আপনার বইয়ে লেখা আছে। হৃদয়ের মন্দিরে বীজ বপন করা সম্ভব না, বীজ সবসময় মাঠে বপন করতে হবে, মাটিতে। যদি মাটিতে বপন করেন, মাটির উত্তাপে সেখান থেকে অঙ্কুরটা বের হয়ে আসবে। কিন্তু দেখুন, যদি কোনো কারণে আপনি ব্যাকরণে উদাহরণ ভুল দেন, সেটা ভুল। সাহিত্যে হাজারো উপমা সঠিক। কাজী নজরুলই তো বলেছেন, মোর প্রিয় হবে এসো রানী, খোপাই দেব তাড়ার ফুল, কর্ণে দুলাবো তৃতীয়া তিথির চৈতি চাঁদের ফুল। আহ, কি নজরুল, তুমি আমার প্রিয় হলে তোমার কানে আমি চৈতি চাঁদের ফুল পরাবো, রং ধনু লাল রং সানে আলতা পরাবো পায়ে। ও বাবা নজরুল, রং ধনু কেমনে ধরবা, আকাশে উঠতে পারবা? কল্পনা সব সত্য। সোনার তরী কবিতা পড়েছেন কিনা? গগনে গরজে মেঘ ঘন বর্ষা, কুলে একা বসে আছে নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী কত দ্বারা খরবর। বেটা রবীন্দ্রনাথ এমন এক কবিতা লিখছে যে আমি এমন এক নদীর মধ্যে বসে আছি তীরে, ভরা নদী, নদীটা ভরপুর, খুরো দ্বারা তার স্রোত হচ্ছে খুরে চেয়ে দাঁড়ালো। অথচ যখন বেটা লিখছে তখন এক ফোঁটা পানি এই পদ্মা নদীতে নাই। তার মানে কল্পনা করেছে, কল্পনা করে সাহিত্য লেখা যায়, সেটা সঠিক। আধো রাতে যদি ঘুম ভেঙে যায়, মনে পড়ে মোর প্রিয়, চাঁদ হয়ে রব আকাশের তাই, বাতায়ন খুলে দিও। এখানে নজরুলের ফিলিংস কি রোমান্টিকতা। আমার যদি রাত্রেবেলায় মনে পড়ে, জানালা খুলে দিয়ে চাঁদের দিকে তাকাই, হ্যাঁ কি রোমান্টিক ফিলিংস। তাহলে চাঁদ দেখলে মনে করবো আমি। আর এই চাঁদকে দেখে সুকান্ত ভট্টাচার্যের ফিলিংস, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, আমার তো পেট ফাঁকা, খোদা খোদা দেখলে রোমান্টিকতা আসে না, তখন পূর্ণিমার চাঁদ দেখলে মনে হয় অর্ধ পোড়া একটা রুটি। তাহলে দেখুন, এইটা হচ্ছে মূল বিষয়। সাহিত্যের সকল উপমা অবান্তর, অবাস্তব, সব সঠিক, কিন্তু ব্যাকরণের উপমা 100% সঠিক না দিলে বাক্য ভুল। বাহুল্য দোষ, প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহার করলেই বাহুল্য দোষ। অশ্রু অর্থ যেটা, জল অর্থ এটা, একই শব্দের দুইটা শব্দ ব্যবহার করলে বাক্যটা ভুল করা যাবে না। হয়তো বলবেন নয়তো বলবেন দিন, হয়তো বলবেন ইদানিং, নয়তো বলবেন কালে, হয়তো বলবেন ইদানিং, নয়তো বলবেন কালে। একটা বলবেন, দুইটা বলা যাবে না, দুইটা বলা যাবে না, দুইটা থেকে যে কোনো একটা বলবেন। দুইটা বলা যাবে না, হয়তো বলবেন ইদানিং, নয়তো বলবেন কালে, হয়তো বলবেন ইদানিং, নয়তো বলবেন কালে, দুইটা থেকে একটা বলবেন। তাহলে এখানে একটু খেয়াল করবেন যে বাহুল্য দোষ, প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহার করলেই বাহুল্য দোষ। অনেক শিক্ষকবৃন্দ ক্লাসে উপস্থিত, অনেক শিক্ষক বৃন্দ, ঠিক আছে বাক্য না ভুল আছে? হয়তো বলবেন শিক্ষকবৃন্দ, নয়তো বলবেন অনেক শিক্ষক। কিন্তু এটাকে যদি আপনি ইংরেজি করেন, তাতে দেখুন তো কি হয়, দেয়ার আর মেনি টিচার্স
are present in the class. এখন আমি যদি মেইনের জায়গায় লিটল বসাই আমার বাক্য কি হবে? এটা কাউন্টেবল নাউন, সো এখানে কাউন্টেবল ডিটারমিনার মেনি সঠিক, লিটল ভুল। আর এর জায়গায় যদি ইস বসাই ভুল। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়মে ইংরেজি ব্যাকরণে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। এটা কি মনে রাখবেন? সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। এই শব্দটা একটু মনে রাখবেন। তাহলে দেখুন এটা হচ্ছে বাহুল্য দোষ। আবার বাহুল্য দোষ হবে আপনি বললেন বিরাট গরু ছাগলের হাট। আমরা কিন্তু সমাজে এরকম প্রচলিত একটা শব্দ শুনতে পাই। এই বাক্যটা ভুল। আপনি আসলে কি বোঝাতে চাচ্ছেন? হাটটা বিরাট না গরু ছাগলটা বিরাট? বলুন। হাটটা বিরাট হবে নাকি গরু ছাগলটা বিরাট? কোনটা বোঝান? হাটটা বিরাট। কিন্তু আপনি তাহলে বিরাটটা বসাবেন হাতের আগে, গরু ছাগলের বিরাট হবে। না বলে কি বলছেন? হ্যাঁ, গরু ছাগলের হাট। আপনি দেখেন মাইকিং করে। বেসিক্যালি এরকমই মাইকিং করে। মাইকিং কেমনে করে? বিরাট গরু ছাগলের। তাহলে আপনাদের কাজ করতে হবে যদি এটার সত্য বানাইতে যান, ওই হাটে ঢুকবেন, ঢুকে যতগুলো ছোট ছোট ছাগল আছে সবগুলো বের করবেন, লাস্টে একটা করবেন, ভাই তুমি ঠিক আছো, তুমি বিরাট। সবগুলো গরু বের করে দিবেন যে ভাই তুমি বের হও। কেন? এটা তো বিরাট গরু না, তুমি তো ছোট গরু। বের করতে 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 একটা মাত্র রাখবেন। আসলে কি আমরা ওইটা চাই নাকি গরু ছাগলের বিরাট হাট? কোনটা বসাতে হবে? গরু ছাগলের বিরাট হাট। আচ্ছা, এই যে একজন সরকারি মহিলা কলেজ, এটা কিন্তু বলুন সরকারি মহিলা। হ্যাঁ, সরকারি মহিলা কলেজ, এটা কি ঠিক আছে? মহিলা কি সরকারি না কলেজটা সরকারি? কলেজটা সরকারি। তাহলে কি হবে? মহিলা সরকারি কলেজ, এটা কিন্তু অপপ্রয়োগ। মহিলা কিন্তু সরকারি না, সরকারি হচ্ছে জাস্ট কলেজটা। এটা কেন? অনেক অনেক প্রতিষ্ঠানের আগে কিন্তু এটাই লেখা আছে স্যার। আগে থেকে এভাবে চলে আসছে। সরকারি মহিলা কলেজ। হ্যাঁ, আরেকটা হচ্ছে কি খাঁটি, খাঁটি গরুর দুধ। কি খাঁটি? খাঁটি গরুর দুধ। দেখুন আসলে কি দুধটা খাঁটি না গরুটা খাঁটি? খাঁটি গরু না, খাঁটি গরু। আমার গরু দুধ দেয় 1 লিটার, বাজারে বিক্রি করে 2 লিটার। আপনি এসে বললেন স্যার আপনার দুধ কি খাঁটি? একবারে খাঁটি গরুর দুধ। আমি এত ভালো মানুষ, মাথায় পাগড়ি, পাঞ্জাবি, পায়জামা, টুপি, দাড়ি, দেখেন না? আমি কি মিথ্যা কথা বলতে পারি? আমার গরু একদম খাঁটি। হ্যাঁ, খাঁটি গরুর খাঁটি। কিন্তু আমার সমস্যাটা হচ্ছে দুধে, দুধটা ভেজাল। দুধে 1 লিটার দুধের জায়গায় 2 লিটার বানায় বিক্রি করি। কিন্তু আপনি তো বলেন নাই যে কি গরুর খাঁটি দুধ? হ্যাঁ, আমি তো বলছি খাঁটি গরুর দুধ। আপনি চিন্তা করছেন খাঁটি গরু নিয়ে গেছেন। এইবার বুঝেন অবস্থা। এটার নাম হচ্ছে অপপ্রয়োগ, এটার নাম হচ্ছে বাহুল্য। তাহলে কি হবে? গরুর খাঁটি দুধ, এটা বাহুল্য। বাগধারা যেমন আছে তেমনি লিখতে হবে। যদি চেঞ্জ করেন তাহলে বাক্য ভুল। দা কোনটা একটা বাগধারা, অর্থ শত্রুতার সম্পর্ক। এখন যদি বলেন দুই ভাইয়ের মধ্যে দা বেগুনের সম্পর্ক, হ্যাঁ, তাহলে সেটা ভুল হবে। দা বেগুন বললে ভুল। বাগধারাতে আছে দা কোনটা, আপনাকে দা কোনটাই ব্যবহার করতে হবে। এর বাইরে অন্য কোনো কিছু ব্যবহার করতে পারবেন না। বাগধারাতে যা আছে আপনাকে তাই ব্যবহার করতে হবে, এর বাইরে অন্য কোনো কিছু ব্যবহার করতে পারবেন না। গুরুচণ্ডালী তৎসম শব্দের সাথে বাংলা শব্দের মিশ্রণ করলে ভুল। সবরটা তৎসম, দাহটা তৎসম। মরাটা বাংলা, পুরাটা বাংলা। বাংলা বললে দুইটাই বাংলা, তৎসম বললে দুইটাই তৎসম। কিন্তু যখন একটা বাংলা একটা তৎসম বলবেন তখন সেটা ভুল হবে, গুরুচণ্ডালী। অথবা সাধু ভাষার সাথে চলিত ভাষার মিশ্রণ ঘটালে বাক্যটা দিয়ে বোঝায়, তার নাম হচ্ছে গুরুচণ্ডালী দোষ। সাধু এবং চলিত ভাষার যদি মিশ্রণ ঘটান তাহলে যে উল্টা হবে, তার নাম হচ্ছে কি? গুরুচণ্ডালী দোষ। সাধু এবং চলিত ভাষার সাথে মিশ্রণ ঘটালে বাক্যের মধ্যে একটা ভুল হয়, তার নাম হচ্ছে গুরুচণ্ডালী দোষ। তারপরে আসবেন গঠন অনুসারে বাক্য 3 প্রকার: সরল, জটিল, যৌগিক। সরল, জটিল, যৌগিক। এটা আপনাদের নিবন্ধন পরীক্ষায় সরাসরি এভাবে প্রশ্ন আসে না যে কোনটা কোন ধরনের বাক্য। অন্যান্য চাকরি পরীক্ষায় আসে, কিন্তু আমার কাছে হচ্ছে আমি দুইটা বুঝিয়ে দিচ্ছি আপনাদের। কোনটা কোন ধরনের বাক্য আমরা এটা একটু দেখতে চাই। সরল বাক্যের সংজ্ঞা কি? একজন দেখে বলুন। যে বাক্যে একটিমাত্র কর্তা এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলে। জটিল বাক্য কাকে বলে? জটিল পড়ুন। যে বাক্যে একটি প্রধান খণ্ড বাক্যের এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয় তাকে মিশ্র বা জটিল বাক্য বলে। যৌগিক বাক্য
পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে। তাহলে তিনটা বাক্যের সংজ্ঞায় বলছেন, কিন্তু আমাদের কাজ হচ্ছে একটা বাক্য দেখেই তাকে চিনতে হবে যে আসলে এটা কোন বাক্য। সরল, জটিল, যৌগিক। সরল বাক্য মানে হচ্ছে যে বাক্যের মধ্যে একটা অংশ থাকবে, কোনো ধরনের কোনো পরিবর্তন হবে না, কোনো নির্ভরশীলতা নাই। জটিলের দুটো অংশ, যৌগিকের দুটো অংশ। জটিলের দুটো অংশ হবে নির্ভরশীল আর যৌগিকের দুটো অংশ হবে স্বাধীন। পুকুরে পদ্ম ফুল জন্মে একটা অংশ, পুকুরে পদ্ম ফুল জন্মে এটা হচ্ছে একটা অংশ। আচ্ছা, জটিল যে পরিশ্রম করে সে সুফল লাভ করে, যে সে আছে, যেহেতু যে সে আছে তাই এটাকে বলে জটিল বাক্য, যে সে আছে। যৌগিক বাক্য, যৌগিক বাক্যের মধ্যে কি আছে এখানে? পড়ুন, পরস্পর নিরপেক্ষ মানে স্বাধীন, দুই বা ততোধিক, মিনিমাম দুইটা অথবা দুইয়ের বেশি। সরল বা জটিল বাক্য মিলিত হয়ে যদি একটা বাক্য হয় তার নাম হচ্ছে যৌগিক বাক্য। সরল বা জটিল বাক্য মিলিত হয়ে যদি একটা বাক্য হয়, দুই বা ততোধিক সরল বা জটিল মিলে যদি একটা বাক্য হয় তার নাম যৌগিক বাক্য। তাহলে দেখুন এখানে যৌগিক বাক্য বোঝার আগে আপনাকে যেটা করতে হবে, আমি একটু নোট করছি। যৌগিক বাক্যের সংজ্ঞাটি ছিল পরস্পর নিরপেক্ষ, মিনিমাম মানে নিরপেক্ষ মানে স্বাধীন, মিনিমাম দুই অথবা দুইয়ের বেশি। সরল আর জটিল, মিশ্র মানে জটিল, মিলে একটা বাক্য হবে। তার মানে আমরা এটা লিখতেই পারি, যৌগিক বাক্য হতে হলে সরল যোগ সরল মিলে যদি একটা হয় তার নাম হচ্ছে সরল যোগ সরল মিলে একটা বাক্য হলে যৌগিক। সরল যোগ জটিল মিলে একটা বাক্য হলে যৌগিক। জটিল যোগ জটিল মিলে একটা বাক্য হলে যৌগিক। জটিল যোগ সরল মিলে একটা বাক্য হলে যৌগিক। যৌগিক বাক্য চার ভাবে হয়। যৌগিক বাক্য কয় ভাবে হয়? চার ভাবে। এক, দুইটা সরল, তিন, দুইটা জটিল, দুই, একটা সরল একটা জটিল, চার, একটা জটিল একটা সরল মিলে যদি একটা বাক্য হয় তার নাম যৌগিক। প্রথমে বলে নিচ্ছি, সরল বাক্য একটা অংশ থাকবে, কোনো নির্ভরশীলতা নেই। জটিল বাক্য নির্ভরশীল হবে, যে সে, যে পড়বে সে পাশ করবে, যখন পড়বে না মোট চিহ্ন এই বাটে তখন এই এই। যত গর্জন করে তত বর্ষণ, যত তত, যেমন কর্ম করবে তেমন ফল পাবে, যেমন কর্ম করবে তেমন ফল পাবে, এই টাইপের। যদি তুমি আসো তবে আমি যাব, যদিও তুমি আসো না তবু আমি যাব, এই টাইপের কোন একটা বাক্য থাকলে নির্ভরশীল। নির্ভরশীল যদি হয় সাপেক্ষ সর্বনাম থাকবে, তার নাম হচ্ছে জটিল বাক্য। আমি চারটা বাক্য লিখতেছি, আগে বুঝেন, এরপর আপনাকে লেখার সময় দেব 5 মিনিট। আগে লিখতে যাবেন না। আমি 5 মিনিটের মধ্যে চারটা বাক্য লিখছি, আপনাকে আগে বলতে হবে সরল বাক্য একটা অংশ, আমি ছাত্র, এটা একটা সরল বাক্য, কারণ এখানে একটা অংশ আছে, কোনো নির্ভরশীলতা নাই। এবং আমার বোন ছাত্রী, এটাও একটা সরল বাক্য, আমার বোন ছাত্রী, এখানেও কোনো নির্ভরশীলতা নাই। তাহলে দুইটা সরল মিলে যদি একটা বাক্য হয় তার নাম কোন বাক্য হবে? যৌগিক বাক্য। যৌগিক বাক্য। সরল যোগ সরল। দুই, দুই নম্বর বাক্যটা হচ্ছে আমি ছাত্র। আপনাকে লিখতে হবে সবগুলোই, কিন্তু আগে বুঝেন, সময় দেব 5 থেকে 10 মিনিট প্রয়োজনে। আমি ছাত্র এটা একটা সরল বাক্য, এবং এবং থাকলে যৌগিক হয়। আমার সাথে যে মেয়েটি এসেছিল সে ছাত্রী, আমার সাথে যে মেয়েটি এসেছিল। এখানে দেখেন তো নির্ভরশীল কি আছে? এটা জটিল বাক্য। কেন জটিল হচ্ছে? দুইটা কারণ বলবেন, দুইটা কারণ। এসেছিল সে ছাত্রী, যে সে নির্ভরশীল না? জি স্যার। যে সে এটা নির্ভরশীল, যে সে এটা নির্ভরশীল, যে সে, এই কারণে জটিল। যে সে, ছাত্রী হওয়া নির্ভর করে কার উপর? ছাত্রী হওয়া নির্ভর করে কার উপর? মেয়ে হওয়ার উপর। ছাত্রী হওয়া নির্ভর করে কি হওয়ার উপর? মেয়ে হওয়ার উপর। মেয়ে হওয়ার উপর নির্ভর করে ছাত্রী হওয়া। তাহলে এটা কোন বাক্য? জটিল বাক্য স্যার, মানে জটিল না? প্রথমটা সরল পরেরটা জটিল। প্রথমটা সরল পরেরটা জটিল, মিলে যে বাক্য হলো এটার নাম কি বাক্য? যৌগিক। যৌগিক যৌগিক বাক্য। 3 নম্বর বাক্যটা দেখুন, যখন টাকা চেয়েছি, যখন টাকা চেয়েছি তখন পাইনি, তখন পাইনি, কিন্তু যখন পেয়েছি তখন চাইনি, যখন পেয়েছি তখন চাইনি। তাহলে এইটা যখন তখন আছে, তাহলে এটা কোন বাক্য?
জটিল। জটিল বাক্য আবার যখন তখন আছে জটিল। দুটো জটিল মিলে একটা বাক্য হলে তার নাম কোন বাক্য? যৌগিক বাক্য। যৌগিক বাক্য। যে চুরি করেছে সে ধরা পড়েনি, এটুকু কোন বাক্য? জটিল বাক্য কেন? যে স্যার যে সে আর একটা কারণ বলো, ক্রিয়া দিয়ে কারণ নির্ভরতা বের করো। ধরা পড়ে, যে ধরা পড়া নির্ভর করে কি করার উপর? চুরি করার উপর। চুরি করার উপর। তাহলে এটা জটিল। কিন্তু তুমি ধরা পড়েছো, তুমি ধরা পড়েছো কয়টা অংশ? একটা অংশ। একটা অংশ। একটা অংশ স্যার একটা অংশ মানে কি? সরল। একটা অংশ মানে কি? সরল। শেষ, তুমি ধরা পড়েছো। একটা জটিল একটা সরল মিলে একটা বাক্য হলে তার নাম কোন বাক্য? যৌগিক বাক্য। ওকে, এই চারটা বাক্য বুঝতে পারছেন? হ্যাঁ, সরল মানে একটা অংশ থাকবে, কোনো নির্ভরশীলতা থাকবে না। জটিল মানে দুটো অংশ থাকবে, একটা আরেকটার উপর নির্ভরশীল হবে। যৌগিক মানে দুইটা অংশ থাকবে, দুইটাই স্বাধীন। তবে সেটা আলাদা আলাদা ভাবে দুইটাই হয়তো সরল অথবা দুইটাই জটিল, অথবা একটা সরল একটা জটিল বা একটা জটিল একটা সরল হলে এটার নাম যৌগিক বাক্য। আপনার কাজ সময় 5 মিনিট দিয়েছি, 5 মিনিট আগে নোট করেন এই চারটা বাক্য এবং উপরের কথা। কোনো প্রবলেম থাকলে আমি প্রশ্ন করবো, তখন প্রশ্ন করবেন। লিখুন, আবার বুঝুন, আবার লিখুন, আবার বুঝুন, আবার বুঝুন। কারো কোনো প্রশ্ন আছে কিনা? এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? থাকলে বলুন। সরল জটিল যৌগিক বাক্য, এই পর্যন্ত আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? ইরফানুল হক, তাকিয়া। স্যার বলুন। মানে মিশ্র জটিল বাক্য চেনার উপায় হচ্ছে কি যখন তখন মানে সহজ উপায় নাকি? যখন তখন থাকলে অবশ্যই জটিল বাক্য হবে। যে যখন যে সে। হ্যাঁ, যে সে, যিনি তিনি, যেমন তেমন, যত তত, যখন যে তখন। তো একটার উপর একটা নির্ভর করবে। জি, সমস্তটা নির্ভরশীল। দুইটা অংশ একটা আরেকটার উপর নির্ভরশীল হলে জটিল, আর দুইটা স্বাধীন হলে যৌগিক। থ্যাংক ইউ স্যার। ইরফান, ইরফানুল হক বুঝিনি। একটা বাক্যের মধ্যে স্যার যদি এবং থাকে, একটা বাক্যের মধ্যে এবং থাকলে তাহলে স্যার আমরা এটাকে জটিল ধরে নেব। এবং থাকলে একটু ভাবতে হবে। এবং থাকার পরেও যদি দেখেন দুই পাশে দুটো স্বাধীন,
তাহলে যৌগিক, আর দুই পাশে দুটো নির্ভরশীল হলে জটিল। শর্ত একটাই, দুই পাশে দুটো নির্ভরশীল একটা আরেকটার উপর, তাহলে জটিল, যাই থাকুক না কেন, এবং সুতরাং কমা যাই থাকুক না কেন। বুঝছেন? জি স্যার। সুরাইয়া, স্যার আমার কলম আছে কিন্তু কার এটা কি যৌগিক বাক্য হবে? জি, আমার কলম আছে কিন্তু কলমে কালি নাই রে। আমার কলম আছে কিন্তু কলমে কালি নাই, এটা যৌগিক বাক্য। অবশ্যই যৌগিক। দুই পাশে দুটো স্বাধীন সরল লক্ষ্য আছে, তাহলে যৌগিক বাক্য। আমি আপনাকে এটাই বলতে চাচ্ছিলাম যে আপনি আসলে বুঝতে পারছেন কিনা। দুই পাশে দুটো অংশ থাকলে যৌগিক বাক্য। জি স্যার। ওকে, এই পর্যন্ত কি আর কারো কোনো প্রশ্ন আছে? নাই, ওকে ওকে, তাহলে আমরা পরবর্তী অংশে যাচ্ছি। পরবর্তী অংশ কি আছে? জুবাইর নামে একজন, কিন্তু আমার কথা হচ্ছে আপনি ক্যামেরা অফ কেন? ক্যামেরা অফ থাকলে হাত তুললে আমার কথা বলতে দেওয়ার সুযোগ নেই। চলুন আমরা পরবর্তী অংশে যাচ্ছি, দেখি পরবর্তী অংশে আমাদের আলোচনা বিষয় কি কি আছে। পরবর্তী অংশে কি আছে? বাক্য, সরল, জটিল, যৌগিক, এগুলো দরকার নেই। ইচ্ছা, বিস্ময়, বাক্যের রূপান্তর। ভালো ছেলেরা শিক্ষকের আদেশ পালন করে, একটা অংশ। এখানে কর্তা নির্ভরশীল করে দেন। যারা ভালো ছেলে তারা শিক্ষকের আদেশ পালন করে, যারা ভালো ছেলে তারা শিক্ষকের আদেশ পালন করে। শেষ, যারা হয়ে গেল, নির্ভরশীল করে দিলেন। এরপরে কি আছে? এরপরে আছে যাদের বুদ্ধি নেই তারা এক কথা বিশ্বাস করে। যারা তারা জটিল বা মিশ্র। তাহলে যাদের বুদ্ধি নাই, এক কথায় আমরা তাদেরকে কি বলি? বুদ্ধিহীনরা এক কথা বিশ্বাস করে, বোকারা এক কথা বিশ্বাস করে, নির্বুদ্ধরা এক কথা বিশ্বাস করে। তিনটা শব্দের আপনি যে কোনো একটা বসান, সেটাই আপনার হয়ে যাবে, সেটাই সঠিক হবে। এখানে কোনো পরিবর্তন এবং পরিবর্তন হবে না। এটা আপনাকে একটু মনে রাখতে হবে। এটা আপনাকে একটু মনে রাখতে হবে যে আসলে এখানে কি বোঝাচ্ছে, কোন শব্দটা দ্বারা কি হচ্ছে এটা। তিনি আমাকে 5 টাকা দিয়ে বাড়ি যেতে বললেন, একটা অংশ। তিনি আমাকে 5 টাকা দিলেন এবং বাড়ি যেতে বললেন, যৌগিক। আচ্ছা, এখন আসুন একটা শব্দকে, একটা বাক্যকে সরল, জটিল, যৌগিকে রূপান্তর করব। আকাশে মেঘ করলে ময়ূর নৃত্য করে, সরল বাক্য। যখন আকাশে মেঘ করে তখন ময়ূর নৃত্য করে, জটিল বাক্য। আকাশে মেঘ করে এবং ময়ূর নৃত্য করে, এটার নাম হচ্ছে যৌগিক বাক্য। পড়লে পাস করবে, যদি তুমি পড়ো তবে পাস করবে, তুমি পড়ো তাহলে পাস করবে। এখন আসুন এই টাইপের যে শব্দগুলো, এই শব্দগুলোকে বলা হচ্ছে কি? সরল, জটিল, যৌগিক, বাক্য রূপান্তর। আপনি চাইলে এই বাক্য রূপান্তরগুলো সবগুলোই করতে পারবেন। দোষ স্বীকার করো, তোমাকে কোনো শাস্তি দেব না, যৌগিক। যদি দোষ স্বীকার করো তোমাকে কোনো শাস্তি দেব না, মিশ্র বা জটিল। দোষ স্বীকার করলে তোমাকে কোনো শাস্তি দেব না, ছোট। এটা হচ্ছে আপনার কাজ। একটা বাক্য থেকে সরল, জটিল, যৌগিক তিনটা অংশকে আপনার আলাদা করে নিতে হবে, তিনটা অংশকে আপনার আলাদা করে বুঝতে হবে। পারিভাষিক শব্দ যেটা, এটা আপনাকে মুখস্থ করতে হবে, এখানে আমার কোনো হাত নেই। এটা স্থিতি, অর্থাৎ কি? সত্যায়িত বা প্রত্যয়িত। এখন ব্লক, মেরুদণ্ড বা জোন। এরপরে কি আছে? অ্যাটাস্টেড, সত্যায়িত। অটোনমাস, স্বায়ত্তশাসিত। বুকবুস্ট, খোলা ডাক। ক্যাবিনেট, মন্ত্রী পরিষদ। হরিজেন্টাম, সুদ্দীপত্র, কাস্টম, প্রথা। সার্টিফাইড, প্রত্যয়িত। ক্যালিগ্রাফি, সুন্দর হাতের লেখা। ডিসিভ, প্রতারণা। বাই ডাইভাউট, প্রকাশ করা। ডিভাইডেন্ট, লাভমন্ড। এটা হচ্ছে আপনার মুখস্থ। অনুবাদ যেটা আছে এটা আপনাকে মুখস্থ করতে হবে। ডায়মন্ড ক্যাটস ডায়মন্ড, রতনে রতন চিনে। এ বার্কিং ডগ সেলডম বাইটস, ঘেউ ঘেউ করা কুকুর কম কামড় দেয়। এই টাইপের যে প্রবাদ বাক্যগুলো আছে, এই প্রবাদ বাক্যগুলো নিজেরা পড়তে হবে। অনুবাদ দুই ধরনের, একটা সরাসরি অনুবাদ, আক্ষরিক, আর একটা হচ্ছে শাব্দিক অনুবাদ। অনুবাদ দুই ধরনের, একটা হচ্ছে সরাসরি অনুবাদ, আর একটা নাম আক্ষরিক অনুবাদ। এখন কোনটা কোন ধরনের অনুবাদ এটা একটু বুঝতে হবে আপনাকে। জ্যোতিবাস চিহ্ন, জ্যোতিবাস চিহ্ন পরে পড়বো আমরা বাক্য শুদ্ধি। প্রথম দিকে কয়েকটা বাক্য মিসিং রেখে আসছিলাম, প্রথম দিক থেকে বাক্য শুদ্ধি গুলো পড়ে আসছি। বাক্য শুদ্ধি পড়বো, বাংলা বানান পড়বো, বানান শুদ্ধি। বানান শুদ্ধিতে কি আছে? প্রথমেই পড়ুন মনে মনে, একজনের জুড়ে বলুন।
কেউ বললেন বিভা, জোরে বলো। মিমি, রসিকার যুক্ত শব্দে শব্দের শেষে জগৎ, বাচক, বিদ্যা, সভা, তা, নি, পরিষদ, তত্ত্ব ইত্যাদি থাকলে তার পূর্বে দীর্ঘিকার না হয়ে সাধারণত রসিকার হয়। গুড। দেখুন, অগ্নি বানানে সারা জীবন দীর্ঘিকার অগ্নি, কিন্তু যখনই এর সাথে দিনা যোগ করেছেন রসিক। কানি বানানে সারা জীবন দীর্ঘিকার ছিল, কিন্তু যখনই এর সাথে দিনটা যোগ করবেন তখনই কি হবে? রসিকার হয়ে যাবে। প্রতিদ্বন্দ্বী বানানে সারা জীবন দীর্ঘিকার, কিন্তু যখন তা যুক্ত হবে এর সাথে তখন দীর্ঘিকারটা রসিকার হবে। সহযোগী শব্দটা বানানে এরকম ছিল, সহযোগী, কিন্তু যখনই আপনি এর সাথে তায়কার তা যোগ করবেন তখন এটা রসিকার হবে। সাই বানান দীর্ঘিকার ছিল, তো যোগ করার কারণে রসিকার হলো। মন্ত্রী বানান দীর্ঘিকার ছিল, পরিষদ যুক্ত করার কারণে রসিকার হলো। শেষ। এখন আসুন, এই শব্দগুলো আপনাকে বারবার পড়ে মাথায় ঢোকাতে হবে যে মন্ত্রী বানানে দীর্ঘিকার, এরপরে কি হলো? এরপরে তো মন্ত্রিত্ব অথবা মন্ত্রিসভা এই টাইপের কোনো কিছু যুক্ত হলে তবে সেখানে কি যুক্ত হবে? সেখানে যুক্ত হবে রসিকার। এটা আপনাকে মুখস্থ রাখতে হবে। বাংলা মানে আমার কোনো কাজ নেই। জি স্যার। অদ্ভুত ছাড়া সকল বোধ বানানে দীর্ঘকার। অদ্ভুত বানানে রসকার, আর যত ভূত আছে বাংলায় সব বোধ বানানে দীর্ঘকার। শেষ। এরপরে হচ্ছে দেশের নামে রসিকার, ভাষার নামে রসিকার, জাতির নামে রসিকার। কিছু কিছু শব্দ আছে ব্যতিক্রম। মালদ্বীপ একটা দেশ, কিন্তু দীর্ঘিকার হবে। শ্রীলঙ্কা একটা দেশ, কিন্তু দীর্ঘিকার হবে শ্রীলঙ্কা। এরপরে কি আছে? চীন একটা দেশ, দীর্ঘিকার। এগুলো ব্যতিক্রম, এগুলো নিয়মে আসবে না। এরপরে কি আছে? অপ্রাণীবাচক শব্দের শেষে রসিকার বলবে, বাড়ি, গাড়ি, শাড়ি। হ্যাঁ, এরপরে ইতর প্রাণী, পাখি, হাতি, রসিকার বলবে। এটা আপনাদেরকে নত্যশব্দ বিধানে পড়িয়েছিলাম। রসি বা রসু যুক্ত হলে, রসি বা রসু কারযুক্ত উপসর্গের পরে মূর্ধন্য স, আর অন্যথায় দন্তাস্য। কোথায় কি হবে? পরিষ্কার, ও ই আছে তাই মূর্ধন্য স। আর যদি পুরস্কার বলি, পুর, ভিতরে কি আছে? অ আছে, অ থাকলে দন্তাস্য। অ আছে অন্য সকল স্বরবর্ণের পর মূর্ধন্য স হবে। শেষ। অ আ থাকলে, অ আ ছাড়া অন্য কিছু, যেমন নমস্কার, নম, অ, চির, অ, কুসুম, অ, অ থাকলে দন্তাস্য। অ আ ছাড়া অন্য স্বরবর্ণ থাকলে মূর্ধন্য স। এটা সত্যে বেদনে পড়েছি। রেফের পর কোনো একটা শব্দ ডাবল হবে না। সৌন্দর্য, এই একটা রেফও আছে, একটা জফলা আছে। দেখুন, একটা রেফও আছে, জফলা আছে, দুইটা একসাথে হবে। জফলা হবে না, জফলা, জফলা। রেফের পর ব্যঞ্জন বর্ণ দিতে হয় না, রেফের পরে অন্তস্থ জ। এখানে জফলা দিচ্ছেন, এটা ভুল। জ এবং জফলা দুইটা একসাথে হবে না। এটা আপনাকে বারবার পড়ে প্র্যাকটিস করে মুখস্থ রাখতে হবে। বিদেশি শব্দে দীর্ঘিকার হয় না। অঞ্জলি থাকলে রসিকার হবে, গীতাঞ্জলি। শব্দটা ছিল এরকম, গীত বানানে দীর্ঘিকার, অঞ্জলি বানানে রসিকার। অঞ্জলি, অঞ্জলি দীর্ঘিকার লিখতে আবলি, এটা রসিকার হবে। নিজেরা মুখস্থ করবেন। এটা আমার কোনো কাজ না। বাক্য শুদ্ধিকরণ বা প্রয়োগ অপ্রয়োগ এটা একটু বোঝাবো। সাধু এবং চলিত বাক্যের মিশ্রণ ঘটালে কিন্তু গুরু চণ্ডালী। সাধু বললে সব সাধু বলবেন, চলিত বললে সব চলিত বলবেন। সাধু বললে সব সাধু বলবেন, আর চলিত বললে সব চলিত বলবেন। একটা সাধু একটা চলিত বললে বাক্যটা ভুল। দেখুন, একটু আগে বললাম গীতাঞ্জলি, বাক্যের মধ্যে বানান ঠিক আছে কিনা এটা খেয়াল করতে হবে। বানান ভুল থাকলে সেটাকে বলে অপপ্রয়োগ। আচ্ছা, বানান ভুল থাকলে সেটাকে বলে হচ্ছে অপপ্রয়োগ। আসমা আক্তার, আপনার এখানে ছোট বাচ্চা আছে? মানে মাঝে করে তো, এই জন্য কথা বলতে আমি স্যার, এই যে গীতাঞ্জলি শব্দটা আছে, এটা যখন আমরা সন্ধি বিচ্ছেদ করব তখন কি এটা আমরা দীর্ঘিকার দিয়ে লিখবো নাকি রস্বইকার দিয়ে লিখবো? অঞ্জলিটা, বানানে দীর্ঘিকার। হ্যাঁ, গীত বানানে দীর্ঘিকার, অঞ্জলি। অঞ্জলি বানানে রসিকার। জি স্যার। গীত যোগ অঞ্জলি, প্রথমটা দীর্ঘিকার। অঞ্জলি থাকলে আমরা সবসময় রস্বইকার দিয়ে লিখবো। জি। আচ্ছা, এটা কি বলেছে? একটু আগে পড়েছিলাম। এটা পড়ুন মিমি, ভুলটা আপনি করছিলেন। আপনি করছিলেন বলতে আপনি বই পড়ছিলেন, ভুল আপনি করেন নাই। ও আচ্ছা, ঠিক আছে। বোর্ডে যেটা লেখা এটাই পড়বো স্যার? হ্যাঁ। কাল বিতরণী হবে উৎসব স্কুলে আমাদের পুরস্কার অনুষ্ঠিত। আর শুদ্ধটা হচ্ছে, এটা ভুল স্যার। আর শুদ্ধটা হচ্ছে, কাল আমাদের স্কুলে পুরস্কার বিতরণী উৎসব অনুষ্ঠিত হবে। তাহলে যদি উল্টায় পাল্টায় দিই তাহলে কি বাক্য সঠিক হবে না ভুল হবে?
ভুল হবে স্যার। যে বলতে হবে তার নাম কোন ধরনের ভুল ছিল? আসক্তি। আসক্তি। এত তাড়াতাড়ি বলে গেলে চলবে না তো। না স্যার, নামটা মনে করতে পারতেছিলাম না, আচ্ছা, খালি ঠিক আছে। মাথার মধ্যে প্রথমটা আসতেছিল। ওকে, আসক্তিগত কারণে আমার বাক্যটা ভুল। আগে আমরা বাক্যের দুষ্গুণ করার কারণে এখন দেখবেন অনেকগুলোতেই আপনার সহজ হবে অনেকগুলো বিষয়। ইক্ষুর চারা বপন করা হলো, ঠিক আছে না ভুল আছে? ভুল। বপন আর রোপণ বুঝেন? জি স্যার, চারা রোপণ করতে হয় আর বীজ বপন করতে হয়। এমনি করে বীজ ছড়াই ছিটাই দেয় যে। চারা কি একটা আম গাছে চারাই না, এমনি ধাক্কা দিয়ে ফেলাই দেন। হ্যাঁ, না স্যার, মাটিতে রোপণ করতে এটা হয়। বোঝার জন্য কৃষিবিদ হওয়া লাগে না, এগ্রিকালচারে পড়ালেখা করে না। আপনার যাবে রহিমউদ্দিন করিমউদ্দিন চাচা যে জীবনে এক ওয়ার্ডে পড়ে নাই, সে ভালো বুঝে ইক্ষুর চারা বপন করা হলো নাকি রোপণ করা হলো, এটা হচ্ছে মূল বিষয়। ইক্ষুর চারা কি করা হয় না? বপন করা হয় না, ইক্ষুর চারা রোপণ করা হয়। ইক্ষুর চারা রোপণ করা হয়। এরপরে কি আছে? বস্তুটি অপরিসীম স্থলকায় না, অপরিসীম হবে বস্তু, প্রাণী না। সকল শিক্ষকগণ আজ উপস্থিত। কি বলেছে? আয়েশা বলেন, আয়েশা বলেন, সকল শিক্ষকগণ আজ উপস্থিত। সিদ্দিকা আক্তার, সিদ্দিকা। সাব্বির, হ্যাঁ আপনারা মিউট করি, আপনি করেছিলেন। নাই, হ্যান্ড রেখে নাই। এরপরে কি বলে আবার হ্যান্ড রেখে। মিউট করি, হ্যান্ড দিতে নাই। কেন? বলুন, সিদ্দিকা আক্তার এখানে কি বলেছে? শিক্ষকগণ। সাব্বির, একটু আগে বলেছে। এখানে শিক্ষকগণ সকল দুটো এই জন্য ভুল স্যার, এটা প্লুরাল দুটোই স্যার, একটা দুইটা বহুবচন একসাথে করা যাবে? জি স্যার। দুইটা বহুবচন একসাথে করা যাবে না। শেষ। দুইটা বহুবচন একসাথে করলে বাক্যটা ভুল। দুইটা বহুবচন একসাথে করা যাবে না। দুইটা বহুবচন একসাথে করলে এটা ভুল হবে। তাহলে প্রত্যেক শিক্ষকগণ হবে নাকি প্রত্যেক শিক্ষক? প্রত্যেক শিক্ষক। প্রত্যেক শিক্ষকগণ বললে সেটা ভুল হবে। প্রত্যেক শিক্ষক বলা যাবে না। প্রত্যেক শিক্ষকগণ এটা বলা যাবে না। তাহলে কি হবে? প্রত্যেক শিক্ষক। এরপরে আসুন মেয়েটি, আগে একটু বলি কারে বলবো? মিমি, জি স্যার। আপনারে বিভা, আপনাদের দুইজন, আপনারা কই কখনো আপনার বাবা, বড় ভাই, মামা, চাচা কখনো বলে পাগলি মেয়ে আদর করে? জি স্যার বলে। বিভা, আপনারা মেয়েটা পাগলি বা পাগলি মেয়ে বলে। বিভা, হ্যাঁ স্যার বলে তো। সিদ্দিকা বলে, জি স্যার। রিপা বলে, আসমা বলে। না স্যার। পাগলি মেয়ে, পাগলি মেয়ে। মেয়েটি পাগলি হয়েছে, এটা অশুদ্ধ। মেয়েটি কি হয়েছে? পাগল হয়েছে। উনি কি শুদ্ধ বলে আমার মেয়েটা পাগলি মেয়ে? পাগলি স্যার, বলা শুধু যাবে না। বলে না। কি বলা লাগবে? পাগল মেয়ে। পাগলি হয়ে গেছে, হ্যাঁ পাগলি, পাগলের কোনো স্ত্রীবাচক নাই। তাহলে পাগলের কোনো স্ত্রীবাচক নাই। রহিমা পাগল হয়ে গেছে, রহিমা পাগলি হয়েছে বললে ভুল। এখন আসুন, কারণ পাগলি শব্দটা স্ত্রীবাচক না, পাগল শব্দটা স্ত্রীবাচক। এর আগে রহিমা মানে। আচ্ছা এবার আমি প্রশ্ন করি, রিপা আপনি কি নিজের জি, সুন্দরী স্যার। বলে মনে করেন? জি না স্যার। ওকে। বিভা আপনি কি নিজেকে সুন্দরী বলে মনে করেন? না স্যার। ইয়েস। মিমি আপনি কি মনে করেন? না স্যার। কেন? সুন্দর তো স্যার হবে এটা স্যার, সুন্দরী স্যার এটা মানে ভুল প্রয়োগ মনে হচ্ছে, এজন্য স্যার মনে করি। বিভা আপনি কি সুন্দর মনে করেন না সুন্দরী মনে করেন? সুন্দর হ্যাঁ সুন্দর মনে করি। সুন্দর না সুন্দরী কোনটা? স্যার সুন্দর। সুন্দর। সিদ্দিকা জি স্যার, সুন্দর। মেয়েরা কোনোদিন সুন্দরী হতে পারে না। সুন্দরী মানে ভুল। কেউ যদি বলে আমার মেয়েটা খুব সুন্দরী, তাহলে অসুন্দর, বেশ সুন্দর, খুব সুন্দর যা আছে সব সুন্দরী নাই। আচ্ছা এখন আসুন, আপনারা চালাক হয়ে গেছেন, হ্যাঁ এখানে তো দেখছেন, দেখার পরে এই ঘটনা ঘটছে। আচ্ছা এখন আসুন, যাই হোক, স্ত্রীবাচক হয় না, শুধুমাত্র গায়ের জোরে কাজ হয় না। এই যে শুধু আর মাত্র অপক্রিয়, হয়তো বলবেন শুধু নয়তো মাত্র। আর বইমাতৃয়া সহোদর, বইমাতৃয়া মানে বাপ একটা মা দুইটা, দুই মায়ের সন্তানকে বলে বইমাতৃয়া। আর সহোদর মানে এক মায়ের সন্তান। সাব্বির আপনারা ভাই বোন কয়জন? 3 ভাই 1 বোন স্যার। সহোদর না বইমাতৃয়া? সহোদর স্যার। মিমি কয় ভাই বোন? আমি একাই স্যার। তাহলে আপনার বইমাতৃয়া কি বুঝলেন? সহোদরি কি বুঝলেন? হ্যাঁ জি স্যার। সিদ্দিকা জি স্যার, আমরা 3 বোন 1 ভাই।
বইমাত্রিয়া না সহোদর? সহোদর স্যার। সহোদর। দীপা কারণ আমরা দুই ভাই দুই বোন। সহোদর নাকি হচ্ছে সহোদর। সহোদর। দিবা স্যার সহোদর, 3 ভাই বোন। বইমাত্রিয়া নাকি সহোদর? স্যার সহোদর। আচ্ছা, এখন ধরেন আপনার একটা ভাই বইমাত্রিয়া আছে, সাপোজ অন্যভাবে নেবেন, ওরা কি কোনো মতে বইমাত্রিয়া বানানো সম্ভব? আপনার ছোট ভাইকে বললেন তুই তো আমার বইমাত্রিয়া ভাই, পিটিয়ে এবারে দেখে বের করে দিল। যদি খালি বলেন যে তুই আমার বইমাত্রিয়া, আপনারা বইমাত্রিয়া বানাই দেবে। সহোদর কখনো বইমাত্রিয়া হয় না, আর বইমাত্রিয়া মানে কখনোই সহোদর হয় না। একজন লিখছেন স্যার বইমাত্রিয়া কি? বাবা একটা মা দুইটা, এমন ভাই বোন। এখন ধরেন একজন সন্তানের বাবা, আপনার জন্মের পর আপনার মা মারা গেল, আপনার বাবা আরেকটা বিয়ে করলো, ওখানে ওই মহিলার ঘরে আরো একটা দুটো সন্তান হলো। তার মানে আপনারা দুইজন ভাইয়ের মধ্যে এখন দুই ভাই হলেন, দুই মায়ের দুই ছেলে, বাবা একজন, এটাকে বলে বইমাত্রিয়। বইমাত্রিয়। আর যদি মা একটা মা, আপনার মা আপনাকে সন্তান, আপনাকে জন্ম দেওয়ার পর অন্য আরেকজন পুরুষকে বিয়ে করলো, ওখানেও একটা সন্তান হলো, তাহলে এখানে ওই পিতৃয় মানে পিতাবিন মা, এটা বইমাত্রিয়। বইপিতৃয়। বইপিতৃয়। আচ্ছা, কি লিখছেন? বিক্রম বিশ্বাস। বিক্রম বিশ্বাস লিখলেন আমার বাসার মালিকের বইমাত্রিয় আছে, আমার বন্ধু আছে একজন, তার বাবা যখন তার মাকে বিয়ে করেছে কয়েকদিন পর তার মা মারা গেছে, তারপর তার খালাকে বিয়ে করেছে। এখন তার খালার ভাই বোনের, তার খালার ছেলে মেয়ে হচ্ছে বর্তমানে মানে 4 জন বা 5 জন আসে। এখন এটাকে বলে হচ্ছে বইমাত্রিয়। 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 এখন বইপিতৃয় কোনটা? বইমাত্রিয়। বইপিতৃয় কখনোই সহোদর হবে না, সরি বইপিতৃয় সহোদর হবে, একই মায়ের উদরে যেটা সহোদর, সহোদর একই উদরে, কিন্তু সেটা বইপিতৃয়ের কারণে এটাকে সহোদর বলা যাবে না। ব্যাকরণের দিক থেকে হলেও বাস্তবতার দিক থেকে সহোদর বলা যাবে। আর বইমাত্রিয় মানে মা ভিন। এখন আসুন, একজন লিখছেন আমার আছে, আপনি কি মেয়র হবেন? একজনকে পেয়েছি, আপনি কি মেয়র? আপনি কই? আপনি তো নাই, কি একটা বিপদ। হ্যাঁ, আপনি কই গেছেন? আসমা নাই, আপনার নিয়ে আমি বিপদে আছি, আপনারা মেয়র করলে আমি হয়ে যান খালি। স্যার আমার বাচ্চা আছে তো, ছোট ছোট দুইজনই। তাই একটু ঝামেলা হয়। আপনারা কি বইপিতৃয়া না বইমাত্রিয়া? স্যার বইপিতৃয়। বইপিতৃয়। কয় ভাই বোন? আমার নিজের ভাই বোন 5 জন, আর আমার যে বইপিতৃ ভাই বোন 2 জন। এখন আসুন, তাহলে কোনো মতে কি বইপিতৃয়াকে সহোদর বানানো যায়? না স্যার। বইমাত্রিয়াকে সহোদর বানানো যায়? না স্যার। এই ক্ষেত্রে যদি মা অথবা বাবা গার্ডিয়ান যদি ইনসাফ পরায়ণ না হয়, তাহলে এদের বৈষম্যটা অনেক বেশি হয়। আর যদি ইনসাফ পরায়ণ মা বাবা হয়, তাহলে বইপিতৃয় অল্প একটা ভাটা পড়ে না, স্যার বৈষম্য করে, সবসময় বৈষম্য করে। থাকবে, স্বাভাবিক। এটাই হচ্ছে স্বাভাবিক, এটাই সমাজের বাস্তবতা। ওই যে আমার যে বন্ধুর কথা বললাম, এই ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করেছে, সে ঈদের সময় বাড়ি যায় না, হলে থাকে। কেন তুমি হলে থাকে কেন? বলে না, বলে না। লাস্টে কোনো একদিন বলেছে, বললো যে আমার তো মা ভিন্ন, আমার তো মা মারা গেছে, এখন যে আছে উনি আমার আপানি খালা, কিন্তু সন্তানদের সাথে আমাকে ছোট সময় থেকে এরকম একটা বৈষম্য করে গেছে। ঈদে বাড়ি যায় না, ইউনিভার্সিটির হলগুলোতে গুটি কয়েক, হাতে গোনা হয়তো একটা হলে 10-15-20 জন ছেলে থাকে, ওর মধ্যে সে একজন। এখন আসুন, তখন বুঝতে পারলাম যে আসলে ঘটনাটা কোথায়। ও এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এখন পর্যন্ত তার মাসিক স্যালারি প্রায় 2 লক্ষ প্লাস। কখনোই সরকারি চাকরির দ্বার দাঁড়ায়নি। সেকেন্ড ইয়ার থেকে তাকে একটা ল্যাপটপ উপহার দিয়েছিল, একটা কোচিং থেকে একটা ল্যাপটপ দিয়েছিল। ওই যে সে কাজ করেছিল, সারা রাত দেখতাম মসজিদের মধ্যে, সারা রাত কাজ করে কাজে। এখন 2-2.5 লক্ষ টাকা মাসে কিনতাম অন এভারেজ। এখন আসুন, সে কখনোই, আমরা যখন বিসিএস এর জন্য পড়ি, সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার, একটু পত্রিকা পড়ি, একটু পেপার পড়ি, একটু অতিরিক্ত বই পড়ি, একটাই তার কাজ কন্ট্রোল করে, তার কাজ একটাই কন্ট্রোল করে, 24 ঘন্টা পড়ে থাকে। কি যে কাজ করে এটা আমরা তখন বুঝিও না, যে আসলে কি করে। এখন বুঝি, হ্যাঁ, আমাদের 1 বছরের টাকা আর 2 মাসের টাকা সমান। আমরা 1 বছরের যে সরকারি বেতন পাই, তারা 2 মাসে 2-3 মাসে
আচ্ছা, এখন আসুন আমরা পরবর্তী অংশ যাচ্ছি। তুমি কি আজ ঢাকা যাবে? রসিকতার এবং দীর্ঘিকার। যে প্রশ্নের উত্তর মাথায় ইয়েস অর নো, আমি বললাম তুমি কি খেয়েছো, এটা কি? এটা রসিকতার, হ্যাঁ বা না বলা যাবে। আল্লাহ, তোমার নাম কি? কি নাম পেয়েছেন? বললো আমার নাম কি পাইছেন, মাথা নাড়াইলে কি নাম পাওয়া যায়? না না স্যার। স্যার। তাহলে এটা হচ্ছে দীর্ঘিকার। বেশ, এখন আপনি দেখবেন যদি উত্তর হ্যাঁ বা না দেন, তুমি কি ঢাকা যাবে? হ্যাঁ। তুমি কি ঢাকা যাবে? না। রসিকতার। বেশ, কোনটা রসিকতার, কোনটা দীর্ঘিকার? এরপরে গেছে বাক্য শুদ্ধি, বাক্য রূপান্তর, এটা আমরা পড়েছি। এখন নেবে জ্যোতি চিহ্ন। জ্যোতি চিহ্ন মানে কোথায় থামতে হবে, কোথায় থামতে হবে না, এটাকে বলে জ্যোতি চিহ্ন। বাংলায় জ্যোতি চিহ্নের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিদ্যাসাগর। বিদ্যাসাগরকে বলা হয় বাংলায় জ্যোতি চিহ্নের জনক। তিনি একটা 1847 সালে তিনি একটি গ্রন্থ রচনা করেছেন। এই গ্রন্থের নাম ছিল, অনুবাদ করেছেন, এই গ্রন্থের নাম ছিল বেতাল পঞ্চবিংশতি। বেতাল পঞ্চবিংশতি গ্রন্থটি অনুবাদ করার মধ্য দিয়ে বাংলায় জ্যোতি চিহ্নের প্রবর্তন করেছেন। বাংলায় জ্যোতি চিহ্নের সংখ্যা হচ্ছে বর্তমানে 12টি, ব্যাকরণে মোট 12টি। দেখুন এখানে 6টা জ্যোতি চিহ্ন আছে। এই 6টা জ্যোতি চিহ্নের থামার সময় হচ্ছে মাত্র 1 সেকেন্ড। কতক্ষণ থামতে হয় এটা গুরুত্বপূর্ণ। দাঁড়ি জিজ্ঞাসা বিষয় কোলন পুলনের দেশ, দাঁড়ি জিজ্ঞাসা বিষয় কোলন পুলনের দেশ, দাঁড়ি জিজ্ঞাসা বিষয় কোলন পুলনের দেশ। এই 6টাতে থামবে 1 সেকেন্ড করে। তারপরে দেখুন 3টাতে থামার দরকার নেই, হাইফেন ইলেক বন্ধনী, একবারে থামবে না, দরকার নেই থামার। হাইফেন ইলেক বন্ধনী, 3টাতে থামার কোনো দরকার নেই, হাইফেন ইলেক বন্ধনী। এরপরে যাবেন হচ্ছে 2টাতে। আচ্ছা, এখানে দেখুন, এখানে হচ্ছে কি যে ব্র্যাকেট এবং বন্ধনী, উদ্ধৃতি চিহ্ন এক, উদ্ধৃতি চিহ্নতে থামবেন 1 বলতে যতটুকু সময় লাগে, কমাতে থামবেন 1 বলতে যতটুকু সময় লাগে। সেমিকোলনে 1 বলার দ্বিগুণ সময় থামতে হবে। সেমিকোলনে 1 বলার দ্বিগুণ সময় থামতে হবে। 1 বলার দ্বিগুণ সময় থামতে হবে সেমিকোলনে। থামার সময় শেষ। দাঁড়ি কোথায় বসে, বাক্য শেষ হলে দাঁড়ি বসে। ইম্পর্টেন্ট এটা, এক জাতীয় অনেকগুলো শব্দ লেখার পর সেখানে কি বসে, কমা বসে। হ্যাঁ, এক জাতীয় যদি বিশ্ব বলেন, রনি কমা, জনি কমা, মনি ও সোনি, লাস্টের দুটার মধ্যে কি বসবে না, 4 ভাই। লাস্টের দুটো সারা, শেষ প্রতি সারা, কমা বলবে। জনি শব্দ লেখার পর সেখানে কি ও সোনি, লাস্টের দুটার মধ্যে কি বসবে না, 4 ভাই। লাস্টের দুটো সারা, শেষ প্রতি সারা, কমা বলবে। সে খুব ভালো, কমা, সৎ, কমা, বিনয়ী, কমা, ও মেধাবী ছেলে। লাস্টের দুটার মধ্যে ও। সম্বোধনের পদ কমা বসে। মা কেমন আছো, স্যার আসসালামু আলাইকুম, বাবা টাকা দাও। কাউকে সম্বোধন করেছেন, এরপর একটা কমা দিলেন। জটিল বাক্যে অর্থাৎ অসমাপিকা ক্রিয়াযুক্ত থাকলে পড়ালেখা, যদি পড়ালেখা করো, কমা, তবে চাকরি পাবে। যদি পড়ালেখা করো তবে চাকরি পাবে, কমা। উদ্ধরণ চিহ্নের ক্ষেত্রে কমা বসে। উদ্ধরণ চিহ্নের ক্ষেত্রে রহিম বলল, রহিম বলল, একটু মিউট করুন। সময় দিছো, কেমনে জানলা, কি বলছো? এরপরে আসুন, এরপরে কি আছে, রহিম বলল, কমা, প্রত্যক্ষ উক্তির আগে বাবা বাড়ি নেই, সবসময় কি বসে, কমা বসে। তবে উক্তিতে, প্রত্যক্ষ উক্তিতে কি করবেন, ভিতরে দাঁড়িয়ে দিতে হবে। উদ্ধরণ চিহ্নের আগে কমা বসে। উদ্ধরণ চিহ্ন কোথায় বসে, প্রত্যক্ষ উক্তিতে কি বসে, উদ্ধরণ চিহ্ন বসে। প্রত্যক্ষ উক্তিতে উদ্ধরণ চিহ্ন বসে। প্রত্যক্ষ উক্তিতে উদ্ধরণ চিহ্ন বসে। প্রত্যক্ষ উক্তিতে উদ্ধরণ চিহ্ন বসে। প্রত্যক্ষ উক্তি, রহিম বলল বাবা বাড়ি নেই, এটা হচ্ছে কি একটা প্রত্যক্ষ উক্তি, তাই এখানে কি বলবে, কমা বলবে। এরপরে আসুন, তারিখ লিখতে 12 মাসের পর কমা বসে। এইবার আপনার কাজ 180 জন আছে। আজকে বাংলা কোন মাস, কোন সাল, কত তারিখ, কমেন্টে লিখুন।
এইবার যারা খেয়েছেন, হ্যাঁ, যারা যারা তারা কি করেন, কেউ আবার ক্যালেন্ডার দেখে লিখবেন না, হ্যাঁ, এটা আপনার বাসায় আপনি আছেন, তাকালেই হয়ে গেল। আমি জানতে চাই আপনি কি জানেন। নকল করলে এটার জন্য আপনি দায়ী থাকবেন, ভুল করলে দায়ী না, ভুল করলে দায়ী না। লিখতে না পারলে লিখবেন, মনে না থাকলে লিখবেন জানি না, তাহলে লিখতে হবে। হ্যাঁ, দ্রুত লিখবেন, নকল করিবেন না, নকল হইতে সাবধান, হ্যাঁ। দাড়ি কামা ঠিক করে লিখবেন, যারা লিখবেন। আমি তো সব কমেন্ট জানি নাই পাচ্ছি, জানি না বলে তার বিপদে বললাম, তো ওই দেখেন জানি নাই লিখবি, হ্যাঁ, তাও ভালো। ক্যালেন্ডার দেখে লিখার জন্য, ক্যালেন্ডার দেখে লিখার জন্য। পৌষ মাস আসছে, বাইরে ঠান্ডা কেমন? ব্যাপক স্যার, ঠান্ডা কেমন? প্রচুর ঠান্ডা। তিনটা জিনিস খেয়াল করবেন, লাস্টে দাঁড়ি, বারের পরে কমা, মাসের পরে কমা, বারের পরে কমা, মাসের পরে কমা, বারের পরে কমা, মাসের পরে কমা, দুইটা। গুড। এটা হচ্ছে তারিখ লিখে নিয়ম, দুইটা শব্দ। 29-এ অনেক লিখছেন 29 অগ্রহায়ণ, এটা না, 29-এ। এটা পড়ায় নাই আপনাদেরকে? জি স্যার। তাব্বির পড়ায় নাই? পড়েছি স্যার। সিদ্দিকা, জি স্যার। বিভা, স্যার ওকে। একজন লিখছেন স্যার আমি শুনতে পাচ্ছি কিন্তু আপনাকে দেখতে পাচ্ছি না, কেন? আমি আছি, এখানে আছি, হারাই নাই। এখন আসুন, এরপরে আরেকটা বাড়ির কাজ। আপনি যে বাসায় থাকেন, এই মুহূর্তে যে বাসায় আছেন, আপনার বাসা অথবা মেস, আপনার বাসস্থান থাকলে অথবা আপনার স্থায়ী ঠিকানা কমেন্টে লিখুন। এটা নিবন্ধন এই বছর ভাবে চলতেছে। ঢুকতেই হাতে কলম ধরাই দিয়ে ঠিকানা লিখুন। ঠিকানা পারেন না, আল্লাহর রাস্তাতে ক্রস বাদ দেন, লাল সালাম, আসসালামু আলাইকুম। আপনার চাকরি লাগবে না। দ্রুত দ্রুত ঠিকানাটা কমেন্টে লিখবেন, দ্রুত। ঠিকানা লিখবেন। একজন লিখছে রামু কক্সবাজার, ইনফরমেশন জীবনে বিশ্বাস করবেন, হ্যাঁ। আপনার বাড়ি কি রামু শহর জুড়ে পুরোটাই? রামু এত বড় একটা উপজেলা পুরোটা আপনার? রামু থেকে ইরফান ছাড়া আর কেউ থাকে না, হ্যাঁ। তার মনে হচ্ছে রামু পুরোটাই ইরফানের। কেমন বুঝেন? একটা থানা পুরোটা সে একা দখল করছে। আপনি বললে আমি বিশ্বাস করবো যে আপনার বাড়ি রামু কক্সবাজার? তাহলে একটা রামু কমা কক্সবাজার। ওকে, মিমি আপনারটা ঠিক আছে। রূপা, ফারজানা আপনারটা ঠিক আছে। মুরাদ হয় নাই, শবনম ঠিক আছে, তৌহিদা ঠিক আছে। মঞ্জুর হয় না, মঞ্জুর হয় না, মঞ্জুর। মুস্তাফিজুর রহমান, মুক্তাগাছা আব্বাসিয়া মাদ্রাসা হোটেল না হোস্টেল? হোস্টেল থাকলে হোস্টেলে রুম দিতে হবে, হোস্টেল থাকলে আবার হোস্টেলে রুম দিতে হবে, রুম না হলে আপনার ঠিকানা হবে না। পাথরঘাটা 3 নম্বর, জি না, চৌকাঠ হয় নাই। সাদি, সাদি নামে কি আছেন? একটু হাত তুলেন তো আপনি। সেলিম, আমি অধিকাংশ ঠিক পাচ্ছি না, উদাহরণ ঠিক মতো লিখতে পারেন নাই। সাদি, আনমিউট আপনারা চাপ দেন। সাদি আমাকে শুনতে পাচ্ছেন? আনমিউটে চাপ দেন। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনার বাসা কোথায়? স্যার নেত্রকোনা। কোথায়? নেত্রকোনা। নেত্রকোনা কোথায়? স্যার সাতপাই। সাতপাই কোথায়? স্যার রেল ক্রসিং থেকে উত্তর পাশে। ও, আমার বাসা হচ্ছে পিটিআই এর পিছনে। ওকে। স্যার কিন্তু আপনার বিষয়টা হচ্ছে আপনি যে পুরোটা লিখছেন এভাবে তো হবে না, একদম এক্স্যাক্টলি বাসার লোকেশন বলতে হবে।
জুবাইর লিখছেন বিরামপুর চরপাড়া, এটা কেমন ঠিকানা? ঠিকানা পুরোটা লিখতে হবে, হয় নাই? তাদের ঠিক মতো লিখুন। বকশীগঞ্জ, তবে না তো? আপনাদের ঠিকানাতে ভালো মার্কস আছে। এটা যদি বিরামপুর দিনাজপুর, আব্দুর রহমান, হ্যাঁ, আন্দাজি বিরামপুর দিনাজপুর। জাওতলা করিমগঞ্জ কিশোরগঞ্জ, এটা কেমন ঠিকানা? হ্যাঁ, আন্দাজি লিখছেন, আন্দাজি। নিজের ঠিকানা লিখতে ভুল করেন হবে? হ্যাঁ, পাঁচটা ঠিক আছে। ঠিকানার মধ্যে গ্রামের নাম নাই, কোনো কিছুর নাম নাই, পোস্ট কোড নাই, কিচ্ছু নাই। হ্যাঁ, এটা কেমন ঠিকানা? লাকি পঞ্চগড় কামাতপাড়া, শেষ। কামাতপাড়া থেকে দুনিয়াতে আর কোনো মানুষ নাই, আপনি একাই আছেন। হ্যাঁ, আপনার ঠিকানা লিখতে গেলে যদি আপনি এমএ পাস করার পরে এই অবস্থা হয়, মেহেন্দিগঞ্জ বরিশাল, আন্দাজ। মেহেন্দিগঞ্জ বরিশাল মানে হচ্ছে পুরোটা আপনার ঠিকানা। হ্যাঁ, কেমন বুঝেন অবস্থাটা? পুরোটা ঠিকানা নিজের করে নিচ্ছে। তাবাসসুম ঠিক আছে। এই রুমা, নান্দাইল, পাঁচর বিল্লা, পুস্কুট কই? পুস্কুট নাই কেন? অনেকেই হয়েছে, কিন্তু ম্যাক্সিমাম হয় না। আপনারা 180 জন। এসবি ডালি ঠিক করে লিখেন। কমা নাই, দাড়ি নাই। উমর ফারুক লিখছে চর পদ্মা মাদ্রাসা বাজারের পূর্ব পাশে। আরে ভাই, চর পদ্মা মাদ্রাসা বাজারের পূর্ব পাশে, এটা আসলে কোন দেশে? বাংলাদেশে নাকি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ভারতের? নাকি হচ্ছে আপনি ওয়েস্টার্ন আমেরিকাতে আছেন, নাকি হচ্ছে ল্যাটিন আমেরিকাতে আছেন? কিছু একটা তো বুঝাবেন আমাদের। আসলাম আলাম ঠিক আছে, অনেকটা হয়েছে, অধিকাংশই হয় নাই। হ্যাঁ, 12টা বাজে। শহরের ঠিকানাটা মোটামুটি 2-4 জনেরটা হয়েছে, গ্রামের ঠিকানা ম্যাক্সিমাম ভুল। গ্রামের ঠিকানা লেখার একটা সিস্টেম আছে। সাব্বির, ঠিকানা কই আপনার? আমি আমার লিখছি স্যার। বিবা, ঠিকানা কই আপনার? স্যার আমি এখানে শুধু জানি ঢাকা কচুক্ষেতের বাইরে জানি না স্যার। কচুক্ষেত কোথায় আপনার? কচুক্ষেতে কি আপনি একাই থাকেন? না স্যার আমি এটা জানি না, বিস্তারিত তো জানি না স্যার। এই তো আমি মানে আপনি কার এখানে থাকেন? স্যার বাড়িওয়ালার নামও জানি না, বাড়িওয়ালাকে চিনিও না, দেখিও নাই। এই আপনি কি মানুষ থেকে অন্য কিছু? কেন আপনি হারাইলে আপনার খুঁজে পাবে কি? স্যার তাও জানি না। তাও জানেন আমি না। আপনি এটা কেমন মানুষ? এই ধরেন আল্লাহ মাফ করুক, আজকে সকালে এলে মারা গেল। মানুষ তো যে কেউ মারা যাইতে পারে। তাহলে আপনারা খুঁজে বের করবে কেমনে? আপনার ফোন ধরবে কেডা? স্যার আমার হাজবেন্ড আর আমার বোন, এই দুইজন ছাড়া কেউ হয়তো আমাকে মানে জানবে না যে আমি কোথায় আছি, কিভাবে মারা গেছি। আপনি যে বিল্ডিং এ আছেন ওই বিল্ডিং এর ঠিকানা কেন জানবেন না? আপনি একজন শিক্ষিত সচেতন মানুষ হিসেবে বাসা ভাড়া নিতে পারতেন, সব নিতে পারতেন, আমার আপত্তি নাই। এমনকি বসবাস করতেছেন ওই বাসায়, বাসার ঠিকানা কেন জানবেন না? জানবে স্যার, আমার মনে হয় না, আমি একটু ট্রাই করি নাই জানার কখনো। আমার প্রশ্ন তো এটা, আপনি কেমন শিক্ষিত মানুষ? স্যার আমারটা একটু দেখবেন স্যার কাইন্ডলি। হ্যাঁ, আমারটা একটু দেখেন স্যার, এটা হয়েছে কিনা স্যার। কি একটা বিপদ। না, আপনাদের অবস্থা ভালো না। 80% ভুল করছেন। ভাইবা বোর্ডে দেখবেন এখন যারা ভাইবা দিচ্ছে, বাংলা শেষ, ইংরেজি শেষ, সহকারী শিক্ষক, স্কুল পর্যায়ে 2 শেষ। আসমা হয়েছে। তাও আমারটা হয়নি স্যার। হ্যাঁ, যারা গ্রামের ঠিকানা দিচ্ছেন, বাড়ির হোল্ডিং নাম্বার নাই, পোস্ট কোড নাই, হ্যাঁ, কেমনে সম্ভব? আমি 2টা ঠিকানা লিখে দিচ্ছি, 2টা ঠিকানা লিখে দিচ্ছি। শহরের ঠিকানা নিলে কেমনে হবে দেখুন। 150/1। হ্যাঁ, যদি ব্লক থাকে কারো বাসায় ABCD, তাহলে এটা। যদি না থাকে ব্লক, তাহলে ব্লক কেটে দিবেন। ব্লক থাকলে ব্লক। এখন আসুন, তাদের ব্লক নাই, অধিকাংশই থাকে না। 1, সৈয়দ নজরুল ইসলাম রোড। রোডের পরে
রোডের পরে কমা, তারপরে জেলার নাম। আপনারা কি ভাবছেন? আপনারা ইচ্ছা করে নিজের ঠিকানাটা ভুল দিচ্ছেন, আমি আমার ঠিকানা আপনাকে দিয়ে দেবো? হ্যাঁ, এত সহজ? পারলে আমার নিজে বের করেন। একজনের নিজের ঠিকানা বের করেন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, আরেকজনের বের করেন হচ্ছে কোথায়, ল্যাটিন আমেরিকা। এইবার পারলে আমার ঠিকানা দিলে বের করেন। হ্যাঁ, সব ঠিক আছে, আমার বাসা কোথায় আমি ওটা বাকিটা বলবো না। লাস্টে আপনারা খুব চালাক, আপনারা তো ঠিকানা ঠিক করে লিখেন নাই, যে কোন দিন ছাত্র আসে তখন বিপদ, এক কাপ চাটা খাওয়ানো লাগবে। এই হ্যাঁ, বিবাহ ঠিকানা যদি কেউ ভুলে চলে যায়, এই জন্য ঠিকানা সে বলে কি জানি না। হ্যাঁ, এত বড় এক মানুষ, আপনি ঠিকানাই জানেন না, আপনি কেমন বাসায় থাকেন? স্যার আমারটা হয়েছে কিনা স্যার একটু দেখুন বলবেন। আচ্ছা, আপনারটা কই? আমি আপনাদের হারাই গেছে, আবার কপি পেস্ট করেন। অনেকগুলো মেসেজ তো আমি হারিয়ে ফেলছি। একজনের কমেন্ট, আপনি হাত তোলেন। একজন লিখছেন, স্যার আমি উন্মুক্ত থেকে পড়েছি, এখন আমি কোন বিষয়ে অনার্স করবো, আবেদন করবো। এইটা যিনি বলছেন উনি একটু হ্যান্ড অপশনে চাপ দেন তো। স্যার কাইন্ডলি একটু বলবেন। নিয়ামতুল্লাহ হাত তোলেন। এরপরে হচ্ছে যিনি একজন কমেন্ট করছেন যে আপনি উন্মুক্ত থেকে পড়ালেখা করছেন, তিনি বুঝবেন আসলে নাম কি আপনার চলে গেছে। নিয়ামত, জি স্যার, আসসালামু আলাইকুম। কি খবর আপনার? আলহামদুলিল্লাহ স্যার, কেমন আছেন? জি ভালো আছি। আপনার প্রস্তুতির কি অবস্থা? জি স্যার, মোটামুটি। পড়ালেখা করতেছেন? জি স্যার। আপনার গ্রামের ঠিকানা এত হয় নাই? স্যার ভুলটা ধরা দিলে তো আপনার হোল্ডিং নাম্বার দেন নাই। ও উন্মুক্ত থেকে কে পড়ছেন? রোমা, রোমা আপনি কি উন্মুক্ত থেকে পড়েছেন? জি না স্যার। সঠিক জি না স্যার, আমার অন্য বিষয়ে একটা প্রশ্ন ছিল। বলুন, স্যার আমার অন্য বিষয়ে কথা ছিল আর কি। বলুন। স্যার আমি তো স্যার ডিগ্রি করছি, মাস্টার্স করছি স্যার ইসলামের ইতিহাস। এখন স্কুলে করলে স্যার কোন সাবজেক্টে করতে হবে এটা বুঝতে পারছি না। ডিগ্রিতে কি ইসলামের ইতিহাস ছিল? জি স্যার। তাহলে আপনি সরকারি শিক্ষক সামাজিক বিজ্ঞানে আবেদন করবেন। ডিগ্রিতে আরেকটা সাবজেক্টে 300 নাম্বার ছিল, ওটা কোন সাবজেক্ট? স্যার 300 নম্বরের এটা তো এই জন্য মার্কশিট দেখা ছাড়া বলা যাবে না। এই জাতীয় সমস্যা থাকলে চ্যাট কমেন্ট বক্সে এখানে ক্লাসে মার্কশিট পাঠাবেন, না হলে এটা বলা যাবে না। আগে দেখতে হবে আপনি স্যার ডিগ্রি মার্কশিট পাঠাবো নাকি স্যার মাস্টার্সে? ডিগ্রি মাস্টার্স তো আপনি ইসলামের ইতিহাসে করতে পারবেন, ইসলামের ইতিহাসেই প্রভাষক হবেন। জেসমিন আপনি কি উন্মুক্ত করছেন? না স্যার। যিনি উন্মুক্ত করছেন উনি কমেন্ট আওয়ার রিয়েলমি C20 এই নামে কেউ একজন। না, আপনাদেরকে এই প্রশ্নের উত্তর আমি দিতে যাচ্ছি না, দিলে আমি ক্লাস শেষ করতে পারবো না। ছোট বাচ্চা কার সাথে কথা বলছে, নিজেকে আনমিউট করবেন। শহরের ঠিকানা হয়েছে, বাকিটা ঠিকানা হ্যাঁ এবার হয়েছে। আমারটা হয়েছে কিনা স্যার? হয়েছে। এখন আসুন 150 আমার গ্রামের ঠিকানা লিখে দিচ্ছি, হরিরামপুর গ্রামের নাম। এই নামে অবশ্য একটা উপজেলা আছে মানিকগঞ্জের। আমাদের এখানে গ্রাম আছে স্যার, হরিরামপুর। অনেক অঞ্চলে আছে এরকম হরিরামপুর। এরপরে হচ্ছে 2220, এটা একটা সিস্টেম। আর উপজেলার নাম হচ্ছে ত্রিশাল। আর কোনো ঠিকানা দরকার নাই। এরপরে যদি আপনি জেলার নাম দিতে চান কমা দিয়ে জেলা, নাহলে এখানেই দাঁড়ি। পোস্ট কোড আছে, তার মানে বাংলাদেশে আপনার কোন উপজেলা, উপজেলাটা লিখবেন। এটা হচ্ছে গ্রামের ঠিকানা। এখন ধরেন আপনার এই ঠিকানার মধ্যেই আপনি ডাক গ্রাম আর ডাকঘর একটা না,
এখন ধরেন আমি গ্রাম আর ডাকঘর ভিন্ন, তাহলে আপনি কি করবেন? যেমন আমি একজনের ঠিকানা লিখছি, রিয়েলমি C20 কে আছেন উন্মুক্ত থেকে বলছেন, উনি একটু কমেন্ট করুন। যেমন হচ্ছে গাইবান্ধা সাদুল্লাহ, গ্রামের নাম রসুলপুর, পোস্টের নাম সান্দিয়া। গ্রামের নাম রসুলপুর, পোস্টের নাম সান্দিয়া। রসুলপুর গ্রামের নাম। এখানে আগে দেবেন হোল্ডিং নাম্বার 150, 110, 101, 150 হোল্ডিং নাম্বার। হোল্ডিং নাম্বারের আগে কিন্তু হোল্ডিং নাম্বারের আগে কোনো কিছু বলবে না, হোল্ডিং নাম্বার শুধু। এরপরে হচ্ছে সান্দিয়া। সান্দিয়া মানে পোস্ট অফিস, 20 বা এই টাইপের যেমন সেটা দেখেন। এরপরে উপজেলা, এরপরে জেলা। এটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। আগে গ্রামের নাম, গ্রামের নামে বাসায় হোল্ডিং আছে, সরকার প্রত্যেকের কাছ থেকে ট্যাক্স নেই। সরকার প্রত্যেকের কাছ থেকে আপনাদের ট্যাক্স নেই। আপনাদের কাছ থেকে যে ট্যাক্স গুলো নেই, এই ট্যাক্সের বিনিময়ে আপনাদেরকে একটা হোল্ডিং নাম্বার দিয়েছে ইউনিয়ন পরিষদ থেকে। ওই হোল্ডিং নাম্বারটা মনে রাখতে হবে। ভাইবাতে আপনাকে জিজ্ঞাসা করবে, যখন ভুল করবেন আপনাকে কিছু বলবে না, ফেল করাই দেবে। এটা হচ্ছে ভাইবার সিস্টেম। রিয়েলমি C21, যিনি উন্মুক্ত থেকে বলছেন উনি আনমিউটে চাপ দেন দ্রুত। যিনি উন্মুক্ত থেকে পড়ে কমেন্ট করছেন উনি আনমিউট অপশনে চাপ দেন, আস্ক টু আনমিউট। না, উনি বুঝছেন না। হ্যাঁ, কথা বলুন। ওয়ালাইকুম আসসালাম, কোথা থেকে বলছেন? কোথা থেকে বলছেন? সরি, আপনি দয়া করে আপনার মার্কশিট, অনার্সের বা ডিগ্রির মার্কশিটটা কমেন্টে পাঠান। এছাড়া এটা বলা যাবে না। এখন আসুন, এরপরে যাব হচ্ছে নামের পর ডিগ্রি। রহিম, তার যত ডিগ্রি আছে, MA, BA, যত ডিগ্রি আছে সব লিখবেন। এরপরে হচ্ছে সেমিকোলন। কমার্স একটু বেশি প্রয়োজন হলে সেমিকোলন। বাক্য দ্বারা কোনো একটা শব্দ দ্বারা প্রশ্ন জিজ্ঞেস করা হলে সেমিকোলন প্রশ্ন বুঝতে হবে। বিস্ময় চিহ্ন কোনো কিছু দ্বারা আবেগ বুঝাইলে, অনুভূতি বুঝাইলে, কোনো কিছু দেখে আপনি অবাক হলে, বিস্মিত হলে তাকে কি বলা হয়? বিস্ময় চিহ্ন। বাহ, প্রাকৃতিক ছন্দ, ও পায়ে ব্যথা পেয়েছি, আবেগ অনুভূতি কোনো কিছু বুঝাইলে। সমাসবদ্ধ পদে হাইফেন বসে, এতটুকু মুখস্থ রাখতেই হবে। সমাসবদ্ধ পদে হাইফেন বসে। সরল ও জটিল যৌগিক বাক্যের মাঝে ড্যাশ বসে। ডাইনারে বলবে সব লেখা আছে। উদাহরণ দিতে গিয়ে কোলন বসে। প্রত্যক্ষ উক্তিতে উদ্ধরণ চিহ্ন বসে। তারপরে কি আছে? অতিরিক্ত চিহ্ন বোঝাতে কি বসে? বন্ধনী বসে। তিনি ঢাকায় থাকেন। ঢাকায় ব্র্যাকেটে লিখছেন নীল লিখে, বিশেষ অর্থ বোঝাতে। তিনি ব্র্যাকেটে নীল লিখে থাকেন, ঢাকায় থাকেন। তাহলে এই ক্ষেত্রে একটু আপনাকে খেয়াল করতে হবে যে আসলে এখানে কি বোঝাচ্ছে। জোরদারি দরকার নেই। একটা সময় প্রাচীন যুগে জোরদারি ব্যবহার হতো। পিপীলিকার পাখা উঠে মরি বাড়ি তোরে, তাহার ষোড়শী কন্যা তুমি আনিয়া সম্মত করে। আমার প্রণমিয়া পাঠ নেই জোর হাতে কহিলেন, আমার সন্তান জানা থাকে দুধে পাঠ। অন্নদা মঙ্গল কাব্যে। এরপরে আসুন, এরপরে চণ্ডী মঙ্গল কাব্য হচ্ছে পিপীলিকার পাখা উঠে মরি বাড়ি তোরে, তাহার ষোড়শী কন্যা তুমি আনিয়া সম্মত করে। কায়া তোর বল পাঞ্চে বিড়াল চঞ্চল চিয়ে পৈঠা কাল। ऐसे की हमारी दुखे नहीं उठ ए बड़ा बदर माँ बदर শূন্য মন্দির মূল। সবগুলো মধ্যযুগের সাহিত্য। এই মধ্যযুগের সাহিত্যের মধ্যে তখন অল্প তন্ত্র হলে এক দাড়ি, আর বেশি তন্ত্র হলে দুই দাড়ি ব্যবহার করা হতো। এটা এখন বাংলায় নাই। এখন আমরা প্র্যাকটিস করব। বলুন। আপনাকে দেখা যাচ্ছে না স্যার, কথাগুলো শুনতে পাচ্ছি কিন্তু দেখা যাচ্ছে না। এটা কি সবার এখানে না একজনের এখানে? আমাকে দেখতে পাচ্ছেন না পাচ্ছেন না? বিভা পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। সিদ্দিকা দেখতে পাচ্ছেন? মিমি দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। তাহলে নেটওয়ার্ক সমস্যা। আপনার নেটওয়ার্ক বুঝতে পারছি স্যার। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। এই না, আমি চিনি দিয়ে কফি খাবো না, চিনি ছাড়া দিই। অনেক অনেক ভাই, যাও যাও। ওকে, তারপরে যান। নো প্যাডাগজি। প্যাডাগজি শব্দটা দ্বারা কি বোঝায়? এটার নাম হচ্ছে কেটিএবিসিএস অ্যাটলাস, শিক্ষা নীতি, শিক্ষা তত্ত্ব। আসলে কোনটা? এটা নীতি।
শিক্ষানীতি। আমরা লাস্ট গত যখন সরকার প্রধান হলো আগস্টে ঢাকা টিচার্স ট্রেনিং কলেজে একটা ট্রেনিং এ ছিলাম পেডাগজি বিষয়ে। পেডাগজি মানে শিক্ষা, বাচ্চাদেরকে কেমনে পড়াইতে হবে, উন্নত বিশ্বের বাচ্চারা কেমনে পড়ে আর আমাদের বাংলাদেশের বাচ্চারা কেমনে পড়ে। বাংলাদেশের বাচ্চারা পড়লে পড়, না পড়লে আছে। আর উন্নত বিশ্বের বাচ্চাদেরকে কখনো মারতে হয় না। মারতে না হওয়ার পিছনে কিছু কারণ আছে। আচ্ছা, এখন আসুন, এটা নিয়ে কে লিখছেন লাস্টে? নিয়ামতুল্লাহ একটা প্রশ্ন করেছেন, আমি এটার উত্তর দেব। এটা একটা ট্রেনিং ছিল বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম প্রণয়ন করে 1992 সালে। এটা হচ্ছে প্রমিত বাংলা বানানের নিয়ম। নিচের কোনটি শুদ্ধ? মোল্লা, আর বাকিগুলোতে উল্টা পাল্টা বানান লেখা। এখানে কি লেখা আছে দেখুন খুব ভালো করে। What is the Bengali meaning of time is up? Time is up. Up, up, up মানে শেষ। আপ মানে হচ্ছে কি শেষ, সময় শেষ হয়েছে। এরপরে কি আছে? ফরজেরি, বাংলা পরিভাষা কি? এটা মুখস্থ করবেন। এটা হচ্ছে কি? জালিয়াতি, চুরি করা। বুক পোস্ট, খোলা ডাক, মুখস্থ করবেন। সরি, এটা ভুল আছে উত্তর, ঠিক করে নেবেন। খোলা ডাক, বুক পোস্ট মানে খোলা ডাক। বুক পোস্ট। কোন বানানটি শুদ্ধ? খুব ভালো করে দেখুন। শ্রদ্ধাঞ্জলি ভুল, অঞ্জলি বানান বেশি কার। দারিদ্রতা হয় না, দরিদ্রতা। বৈশিষ্ট্য বানানে এক জ ফলা আছে। লাস্টেরটা ঠিক আছে, উপর যুক্ত, উপর যুক্ত। অনুবাদ কত প্রকার? অনুবাদ দুই প্রকার, একটা হচ্ছে শাব্দিক অনুবাদ, একটা নাম হচ্ছে আক্ষরিক অনুবাদ। একটা হচ্ছে শাব্দিক অনুবাদ, একটা নাম হচ্ছে আক্ষরিক অনুবাদ। তারপরে যাবেন হচ্ছে a bolt from the blue, বিনা মেঘে বজ্রপাত। হঠাৎ করে শুনলেন আপনার খুব বড় একটা বিপদ হয়ে গেছে, এটার নাম হচ্ছে বিনা মেঘে বজ্রপাত। কোন বানানটি সঠিক? কোন বানানটি দ্বন্দ্ব? মুমূর্ষু বানানে কি আছে? আপনাকে যখন ভুলটা শিখেন, আশিস, এমন আশিস দাও খোদা আমায়, নজরুলের একটা কবিতা না, আশিস। শিরোচ্ছেদ, সঠিক যে বিষয়টা হচ্ছে শি র সে সদ, এটা হচ্ছে সঠিক। মুমূর্ষ, ময় রসুকার, ময় দীর্ঘকার, রেফ মূর্ধন্য শয় রসুকার, মুমূর্ষ, মুমূর্ষ। তারপরে আসুন, তারপরে কি রেশিও। রেশিও শব্দটা দ্বারা কি বোঝায়? অনুপাত, রেশিও। 18তম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে 2024 লাস্ট পরীক্ষায় আসছে। তারপরে আসবেন নিচের কোন বানানটি সঠিক? পরিষ্কার পুরস্কার, ওই যে আকার রসি বা অ আছে, এটাতে ভুল। সুষ্ঠু হবে লাস্টেরটা, পুরস্কার হবে। ভুল বানান কোনটি এখানে? ভুল, ভুল, ভুল। ভুবন বানানে হবে রসুকার, ভু বন, ভু বন, ভু বন। নিচের কোন শব্দের বানানটি অশুদ্ধ? খুব খেয়াল করে দেখুন। অশুদ্ধ, অশুদ্ধ মানে কি? ভুল। এখানে হচ্ছে লাস্টে একটা ম হবে, ম। দন্ত শয় দীর্ঘ, দন্ত শয় দীর্ঘ ওকার, কয়ে মূর্ধন্য স যুক্ত, এটাকে বলে ক্ষীয়। এর সাথে যুক্ত হবে ম। দন্ত শয় দীর্ঘ ওকার, ক্ষীয় ম ফলা, এটা হচ্ছে সঠিক। এরপরে গেছে কনজুল। কনজুল আর বাংলা পরিভাষা হচ্ছে বাণিজ্য দূত, কনজুল। এই পর্যন্ত ছিল আমাদের আজকের ক্লাসের প্র্যাকটিস। এখন পর্যন্ত কারো বিশেষ কোনো প্রবলেম থাকলে আমাকে বলতে পারেন আজকের ক্লাস নিয়ে, বা এই 2 ঘন্টা ক্লাস করার পর আপনার ফিলিংস কি একটু বলবেন। কি অবস্থা? অনেক কঠিন কি চাকরির পড়া? নিবন্ধন পাশ করা কি অনেক কঠিন? হ্যাঁ স্যার। একজনে দিয়েছেন, উনি কি দিয়েছেন? আপনার যিনি একটা ছবি দিয়েছেন রোমা, আপনি আমার ছবিটা এমন ভাবে দিয়েছেন যে আপনার সাবজেক্টের নাম কেটে ফেলছেন। সাবজেক্টের নাম কেটে ফেললে আমি বুঝতে পারবো না যে আপনার এই ডিগ্রি বা অনার্সে গভর্নমেন্ট গুরুদেব কলেজ কিশোরগঞ্জ, সাবজেক্টের নাম দিতে হবে। একজন একটা মার্কশিট দিয়েছেন রোমা, মার্কশিটের অর্ধেকের নামগুলো নাই, কোর্সের নাম নাই। কোর্সের নাম ছাড়া তো বোঝা যাবে না। ইসলামিক ক্রিশ্চিয়ান কালচার রোমা, সোশ্যাল ওয়েলফেয়ার, পলিটিক্যাল সায়েন্স। আপনি যখন এই 3টা সাবজেক্ট নিয়েছেন তখন আপনার ভাবা দরকার ছিল যে 3টা সাবজেক্ট একটা ডিপার্টমেন্ট। তার মানে 3টা সাবজেক্ট থেকে আপনি সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞানে আবেদন করতে হবে, আর এটাতে সবচেয়ে বেশি প্রতিযোগিতাটা হবে রোমা। রোমা আপনি পলিটিক্যাল সায়েন্স, সোশ্যাল ওয়েলফেয়ার, এরপরে কি আছে ইসলামিক ক্রিশ্চিয়ান কালচার, 3টার একই সাবজেক্ট। ভুটানি থেকে অনার্স করেছি, আপনি স্কুলে আবেদন করবেন হচ্ছে ভৌত।
2 ঘন্টা ক্লাস করার পর আপনার ফিলিংস কি একটু কমেন্টে লিখবেন। 1 থেকে 4 এর সলভ ক্লাস হয়নি, পেজ 7। এটা এতক্ষণ একবার প্রথমবার জিজ্ঞেস করলাম তখন লিখেন নাই কেন? আপনাদের কোন বেচে কি কি সমস্যা হচ্ছে একটু কমেন্টে জানান। 1 থেকে 4 এর সলভ ক্লাস হয়নি, আর আগে জানানো দরকার ছিল আপনাকে। 1 থেকে 4 সলভ ক্লাস হয়নি, কোন বেচ? বেচ 7। স্যার সলভ ক্লাস তো আমাদের 8 নম্বর ব্যাচে হয় নাই। কোনটা হয়েছে কোন পর্যন্ত? স্যার 5 স্যার, আমাদের কোনো সলভ ক্লাসই হয় নাই। ব্যাচ 8 এ কোনো সলভ ক্লাসই হয়নি স্যার এখন পর্যন্ত। 8 নম্বর বেচে কোনো সলভ হয় নাই, না স্যার। কেন? স্যার আমাদের তো এই যে 1 থেকে 5 পর্যন্ত একটা লেকচার গুলো হলো ডিসেম্বর মাসে, তো স্যার ওই যে ওরা শিডিউল চেঞ্জ করে দিছে। এখন যার আপনারা কারণে দুটো কথা বলবেন। আপনারা 1 থেকে 8 যারা করছেন আপনাদের বাংলা ক্লাস কোন স্যার ছিল? স্যার আপনি সবগুলো নিয়েছেন স্যার আমাদের। তাহলে তখন বলেন নাই কেন? স্যার ডিসেম্বর মাসে তো ওনারা শিডিউল চেঞ্জ করেছে, পরে মানে ওই যে একটা ক্লাস যে মাঝখানে স্কিপ হয়েছে স্যার বলার তো সুযোগ হয় নাই। ওকে, স্কিপের তাহলে পরে আপনি স্যার লিখছেন আপনি লিখবেন। ওকে, আচ্ছা লেকচার 6 এ কয়টা সলভ হয়েছে? বাংলা নিয়ে মাস্টার্সে পড়ি, আমি কি কলেজে আবেদন করলে ভালো হবে? আপনি দুইটাতে আবেদন করবেন, স্কুলেও করবেন কলেজেও। আমি না হাদিসে কামিল করে কোন বিষয়ে আবেদন করা যাবে? অবশ্যই প্রভাষক আরবিতে করবেন, আরবিতে পোস্ট বেশি ফাঁকা। স্যার আমি বাংলাতে অনার্স কামিল পড়েছি, আপনি অবশ্যই কামিলে আবেদন করবেন। কামিলে পোস্ট থেকে 1.5 থেকে 2,000, 1 থেকে 1,500, বাংলায় থেকে 300 থেকে 400 পোস্ট। মাদ্রাসায় চাকরি হওয়াটা সহজ আপনার জন্য। এরপর রিয়েলমি C20, আমি সমাজতত্ত্ব, রাষ্ট্রবিজ্ঞান, ইসলামিক স্টাডিজ সাবজেক্টে ডিগ্রি পরীক্ষা দিয়েছি। কোন সাবজেক্টে পরীক্ষা হবে? তাহলে আপনি সমাজতত্ত্ব, রাষ্ট্রবিজ্ঞান একটাই, ইসলামিক স্টাডিজ নাকি ইসলামিক হিস্ট্রি এটা ক্লিয়ার করবেন। ইসলামিক স্টাডিজ থাকলে ধর্মতে আবেদন করবেন, সহকারী শিক্ষক, মাস্টার্স যে সাবজেক্ট ওই সাবজেক্টে। প্রকৃতি প্রত্যয় হয়নি, বেচ 6। বেচ 6 নম্বরে বেচে কি আপনাদের সলভ ক্লাস হয়েছে কিনা একটু জানাবেন। আয়েশা তাকিয়া বেচ 7 এ 1 থেকে 4 লেকচার 7 সমাধান হয়েছে। 8 এসে লেকচার 6 একটু বলবেন। বিরাম চিহ্নের সংখ্যা মাত্র 14টি, যদি অপশনে 14টি 12টি, 14টি 13টি যদি থাকে তাহলে 14টি উত্তর দিবেন, 14টি না থাকলে 13টি, 13টি না থাকলে 12টি। ম্যাক্সিমাম সময় 12টি থেকে 12টি উত্তর হবে। জি স্যার। রুমা, রুমা আপনি সামাজিক বিজ্ঞানে আবেদন করবেন। ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে দাওয়ায়ন ইসলামিক স্টাডিজ নিয়ে, দাওয়ায়ন নাকি দাওয়া? দাওয়া ইসলামিক স্টাডিজ থেকে পরিস্থিতি কিন্তু মিডিয়াম ছিল আরবিক। আমি কি এখন আরবি প্রভাষকে আবেদন করতে পারবো? মেবি আপনি পারবেন না, আমি এটা শিওর না যে আপনার বিশ্ববিদ্যালয়কে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত ধরে কিনা, এটা আরো দেখে বলতে হবে। স্কুল দিয়ে কেমন আসন ফাঁকা থাকে, আমি না ডাক্তার, স্কুল দিয়ে যে পরিমাণ ফাঁকা থাকে ওই পরিমাণ ছেলে রিটার্ন দেয় না। তার মানে যারা ভাইবা দিবে সবার চাকরি স্কুল 2। বাংলার পোস্ট কলেজ পর্যায়ে বেশি ফাঁকা থাকে নাকি স্কুল পর্যায়ে? স্কুলে বেশি ফাঁকা থাকে, রোকসানা। ওকে, ইসলামিক ইতিহাস ও সংস্কৃতিতে অনার্স করেছে, স্কুলে সামাজিক বিজ্ঞানে আবেদন করবেন। পলিটিক্যাল সায়েন্স, স্কুলে সামাজিক বিজ্ঞান। ঠিক আছে, তাহলে এই জাতীয় বিষয়গুলো আপনারা যখন সেমিনার ক্লাস হয়, যে স্যারের সেমিনার নেই ওনাদেরকে প্রশ্ন করবেন, তাহলে সবচেয়ে বেটার, সবচেয়ে বেশি ভালো উত্তর পাবেন। আর কারো কোনো স্পেসিফিক কোনো প্রশ্ন আছে কিনা? গ্যালাক্সি S02 তে আমি কামিল পাস করেছি, কোন বিষয়ে আবেদন করব? সহকারী শিক্ষক মাদ্রাসা মৌলভী, সহকারী মৌলভী এবং সহকারী প্রভাষক মাদ্রাসা। এখানে পোস্ট বেশি। ঠিক আছে, তাহলে পরবর্তী ক্লাসে লেকচার শিটটা ভালো করে পড়বেন, আর যখন লেকচার 6 হবে তখন আবার প্রকৃতিতত্ত্বের বিষয়টা একটু উপস্থাপন করবেন। প্রকৃতিতত্ত্বের বিষয়টা উপস্থাপন করবেন। প্রকৃতিতত্ত্বের বিষয়টা স্যার হোস্টেলে বসলে, হোস্টেলে থাকলে হোস্টেলে ঠিকানা কেমনে লিখবো? মোহাম্মদ হাবিবুল্লাহ, স্যার আরবি বিষয়ের তথ্যগুলো যেভাবে মনে থাকে কিন্তু বাংলা বিষয়ের তথ্য সেভাবে মনে থাকে না। বাংলা ভালো করে পড়বেন, আপনি আরবি অনেকদিন পড়ছেন এই জন্য আরবি আপনার আরবি মনে থাকে।
আচ্ছা, একটা ঠিকানা লিখতে আমি বাকি রাখছিলাম, সেটা হচ্ছে হোস্টেলের ঠিকানা। যারা হোস্টেলে থাকে ওদের জন্য জ্ঞান নেই। আমি আমার হলের ঠিকানাটা একটু লিখে দিচ্ছি, তাহলে আপনি বুঝতে পারবেন। আমার হলের ঠিকানাটা ছিল 221 নং রুম, স্যার এ এফ রহমান হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানের নাম শেষে, হলের নাম আগে, হলের আগে হচ্ছে রুমের নাম। যারা হোস্টেলে থাকেন, সুলতানা, স্যার আমি ফাজিল কমপ্লিট করেছি, স্কুলে আবেদন করলে কিসে ধর্ম, সহকারী শিক্ষক ধর্ম, তবে আপনি সহকারী মৌলবীতে আবেদন করবেন যারা ফাজিল পাস করেছেন। ওখানে প্রমোশন বেশি, ভবিষ্যতে আপনি মাদ্রাসার প্রধান হতে পারবেন। আর স্কুলে ধর্ম থেকে প্রধান হওয়াটা কঠিন। আমাদের লেকচার যেন হয় আমি বলার চেষ্টা করব, পরবর্তীতে যখন সার্ভিস আপনাদের সাথে কথা বলে এটা জানাবেন। আর বিশেষ কোনো সমস্যা থাকলে সেটা সার্ভিসে ফোন দিয়ে জানাবেন। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাসে হয়তো আবার দেখা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।